হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 প্যাচার বিতরণের নতুন একটা এপিসোড নিয়ে। আজ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এর মানে ফাইনালি জানুয়ারি মাসটা শেষ হয়ে গেল। ওয়ার্ল্ডের যে কোনো জায়গার থেকে যার তার ভিডিও দেখলেই আমি যেটা রিয়েলাইজ করতে পারছি, ওরাও সেম আমাদের মতোই, মানে ওদের কাছে ফিল হচ্ছে যে এই জানুয়ারি মাসটা যেন কাটছিলই না। সবাই একই কথাই বলছে যে 2025-এর জানুয়ারি মাসটাই এরকম যাচ্ছে, না জানি পুরো বছরটা কেমন যাবে। আমি এখনও হোপফুল যে মেবি এই বছরটা আমাদের ভালোই যাবে। দেখা যাক ফেব্রুয়ারি মাসটা কেমন যায়। তো আমি ভাবলাম আজকে আমার হাতে একটু টাইম আছে, কেননা আজকে একটা 12 পাঁচাল করা যাক। রিজন, এ মাসে আমার ইনলজরা চলে আসবে আমাদের বাসাতে। সো আমি মেবি টাইম পাবো না। সো এই কয়েকদিন আমি যখনই সময় পাবো আমি মোটামুটি 12 পাঁচাল করার চেষ্টা করব। সো যেটা না বললেই না, আজকের 12 পাঁচালকে ডান্স স্পন্সর করছে না দেন টেরারা স্কিন আর্টিস্ট্রির পক্ষ থেকে। আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। এই প্রোডাক্টটা নিয়ে তোমরা আমাকে 7 থেকে 8 মাস আগে রিভিউ দিতে বলেছিলে, বাট আমি তখনই তোমাদের সাথে রিভিউ শেয়ার করিনি। রিজন, একটা প্রোডাক্ট হাতে পেয়ে সেটা রিভিউ দেওয়া অ্যাকচুয়ালি আমার স্টাইল না। মানে আমি একটা প্রোডাক্ট হাতে নিয়েই বলতে পারি না ও মাই গড এটা আমি ব্যবহার করে অবসেস হয়ে গেছি। অ্যাকচুয়ালি সত্যি কথা, মানে একটা প্রোডাক্ট ব্যবহার করার সাথে সাথে বোঝা যায় না যেটা কতটা ভালো প্রোডাক্ট। মাঝে মাঝে এমন হয় কোনো প্রোডাক্ট ব্যবহার করার পর প্রথম দিকে অনেক ভালো লেগে গেছে, বাট অনেক দিন ব্যবহার করার পর মনে হয় যে না, জিনিসটা ভালো না। মেবি আমি প্রথমবার পারচেস করেছি, আমার মনে হয় না যেটা আমি সেকেন্ড টাইম পারচেস করতে পারি। সো আমি এই কারণে ডিসাইড করেছি আমার ক্যারিয়ারের একটা পর্যায়ে যে আমার যখন একটা প্রোডাক্ট ব্যবহার করার পর আমার সেকেন্ড টাইম পারচেস করার ইচ্ছা হবে, তখনই আমি মনে করব যে এটা গুড রিভিউ ডিজার্ভ করে। আদারওয়াইজ এই প্রোডাক্টের গুড রিভিউ ডিজার্ভ করে না। এটা হচ্ছে কোসেভ ব্র্যান্ডের একটা ক্লিনজিং লিকুইড। আজকে প্রথম এমন একটা প্রোডাক্ট তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি যেটা অ্যাকচুয়ালি ডিসক্রাইব করা আমার পক্ষে সম্ভব না। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নাম লেখা আছে, এটার নাম ক্লিনজিং লিকুইড। অ্যাকচুয়ালি এটা এইভাবেই ডিসক্রাইব করা সম্ভব। এটা হচ্ছে একটা লিকুইড। এটার ব্যাপারে অ্যাকচুয়ালি এর থেকে বেশি কিছু আমার বলা সম্ভব না। এটা হচ্ছে এমন টাইপের একটা প্রোডাক্ট, মানে যাদের ক্লিনজিং অয়েল ব্যবহার করা পছন্দ না, কজ ক্লিনজিং অয়েল তোমার কাছে অয়েলি মনে হয়, গ্রিসি মনে হয়, আর এটা ব্যবহার করার পর মনে হয় তুমি ভালো মতো ক্লিন করতে পারতেছো না মুখ, দ্যাটস ওয়াই তোমার মুখে পিম্পলস, র্যাশেস হচ্ছে। অর তুমি মাইসেলার ওয়াটার ব্যবহার করতে পছন্দ করো না, কজ এটা তোমার স্কিনের জন্য হার্শ মনে হয়, অথবা মনে হয় এটা তোমার স্কিনটাকে ড্রাই আউট করে ফেলছে, তোমার স্কিনটাকে সেন্সিটিভ করে ফেলছে, অর তোমার স্কিনটাকে লাল বানিয়ে ফেলছে। সো তুমি যদি এটার মাঝখানের কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করতে চাও যেটা ক্লিনজিং অয়েলও না আর মাইসেলার ওয়াটারও না, মাঝখানের কোনো একটা প্রোডাক্ট, এটা হচ্ছে সেই জিনিস। এটার নাম ক্লিনজিং লিকুইড। এটার টেক্সচারটাও খুবই কোশ্চেনেবল, দেখতে খুবই লিকুইডি, ওয়াটারি, বাট এটা স্কিনে কিছুক্ষণ রাব করতে থাকলে এটা ক্লিনজিং অয়েলের মতো, ওকে ক্লিনজিং অয়েল না, ক্লিনজিং অয়েলের মতো স্লিপারি মনে হয়। বাট যখন তুমি হাতে এরকম করবা মনে হবে বড়ি মিনিট আমার সাথে কি এটা স্ক্যাম হচ্ছে, ওরা কি ক্লিনজিং অয়েল আমাকে দিয়ে আবার বলতেছে এটা ক্লিনজিং অয়েল না। না, এটা একদমই ক্লিনজিং অয়েলের ফিলিংস না। এটা খুবই ঠান্ডা ঠান্ডা লাইট ওয়াটারি টাইপের ফিলিংস, বাট যখন তুমি স্কিনে ঘষবা সামহাউ এটা স্লিপারি হয়ে যায়, খুবই কনফিউজিং, মানে একটা টেক্সচার। বাট তুমি স্কিনে খুবই জেন্টাল করে ম্যাসাজ করলে এটা তোমার মুখের যত রকমের মেকআপ আছে এবং সানস্ক্রিন অর স্কিন কেয়ার খুব ইজিলি রিমুভ করতে হেল্প করে। দেখতেই পাচ্ছ এই প্রোডাক্ট আমি কতখানি ব্যবহার করেছি। আমি যেটা বলতে চাই, যদি তোমার স্কিন অ্যাকনি প্রোন হয়, সেন্সিটিভ হয়, আর তুমি হেভি গ্ল্যাম করো না, ধরো তুমি জাস্ট স্কুলে যাও অথবা কলেজ গোয়িং অথবা জাস্ট অফিস করো, তোমার যে কারণে ক্লিনজিং অয়েলের পেছনে সময় নষ্ট করতে পছন্দ হয় না, জাস্ট একটু সেখানে কেটে নিবা, হাতে লাগিয়ে মুখটা ম্যাসাজ করবা,
জাস্ট 1 মিনিটের ভিতরে এটা পানি দিয়ে ধুয়ে ফেলবা, এটা তোমার স্কিনটাকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। ও আরেকটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার করাই হয় নাই, অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিলে স্কিন আর্টিস্টের পেজে ইপসা টোনার যদি আবার রিস্টক হয় আমি যেন তোমাদের সাথে সেটা জানিয়ে দিই। সরি আমি তোমাদেরকে এটা বলতে ভুলে গিয়েছিলাম, বাট এখন মনে পড়ছে যেহেতু আমি তোমাদেরকে বলে দিলাম। আমার রাইড অর ডাই ইপসা টোনার কিন্তু আবার স্কিন আর্টিস্টের পেজে রিস্টক হয়ে গেছে। তো যারা যারা খুঁজতেছিলে তোমরা চাইলে এই ইপসা টোনারটা স্কিন আর্টিস্টের পেজ থেকে পারচেস করতে পারো। আর এটার রিভিউ যারা জানো না, আমার লাস্ট যে মেকআপ টিউটোরিয়ালটা ছিল সেখানে এটার ব্যাপারে আমি ইনডেপথ একটা রিভিউ দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। সো অনেক কথা বলে ফেলেছি, সো হ্যাশট্যাগ সেলফ প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের 12 প্যাচাল। আজকে তোমাদের সাথে একটি ট্রু ক্রাইম স্টোরি শেয়ার করতে যাচ্ছি, আর এটা ঘটে গেছে ইউএসএর ক্যালিফোর্নিয়ার সোলানো বিচে। যাকে নিয়ে আজকে আমাদের 12 প্যাচাল, তার নাম হচ্ছে জেড জিংস। তার জন্ম হচ্ছে 1983 সালের অক্টোবর মাসের 14 তারিখে। তার মায়ের নাম হচ্ছে জেনেট এবং বাবার নাম হচ্ছে স্টিভ জিংস। যতদূর জানা যায়, যখন জেডের বয়স মাত্র 3 মাস তখন তার বাবা মা ডিসাইড করে তারা সেপারেট হয়ে যাবে। এ ব্যাপারে খুব একটা বেশি তথ্য জানা না গেলেও যেটা জানা যায়, জেডের মায়ের লাইফস্টাইল অ্যাকচুয়ালি স্টিভের পছন্দ ছিল না। তিনি অনেক পার্টি করতে পছন্দ করত, উত্তেজিতমূলক পাউডার আর ড্রিঙ্কস খেতে পছন্দ করত। তার 3 মাসের বাচ্চা ঘরে থাকা অবস্থাতেও যেটা স্টিভের একদম পছন্দ ছিল না। আর উনি মনে করেন যে এই বাচ্চাটার ফিউচারের জন্য একদম ভালো হবে না। তো উনি ডিসাইড করেন এই 3 মাসের বাচ্চাকে নিয়ে উনি সেপারেট হয়ে যাবেন। জেডের বাবা স্টিভ জেডকে নিয়ে স্যান ডিয়েগো ক্যালিফোর্নিয়াতে পার্মানেন্টলি শিফট হয়ে যায়। তো এরপর থেকে বেসিক্যালি জেডের লাইফে তার মায়ের অস্তিত্ব তেমন একটা ছিল না। মানে হিয়ার এন্ড দেয়ার তার মা তার লাইফে আসা যাওয়া করে, কখনো তার সাথে দেখা করতে আসে, কখনো তার সাথে ফোন কলে কথা বলে। মানে পার্মানেন্টলি তার লাইফে তার মা কখনোই ছিল না। তার মানে এই না যে জেডের লাইফটা কষ্টের ছিল, তার চাইল্ডহুডটা সে খুবই মানে ভালোভাবে তার চাইল্ডহুডটা কাটিয়েছে। কজ তার বাবা তাকে এতটাই ভালোবাসতো যে সে অ্যাকচুয়ালি কখনো তার মাকে মিস করার সুযোগ পেয়ে ওঠে নাই। স্টিভ ওকে এতটাই ভালোবেসেছে, এতটাই টেক কেয়ার করেছে, ওর মায়ের অপূর্ণতা জেডকে বুঝতেই দেয় নাই। তো এভাবে দেখতে দেখতে জেডের 12 বছর হয়ে যায়। অনেকদিন হয়ে গেছে ওর মায়ের সাথে কথা বলে না, ওর মায়ের কোনো খোঁজ খবরই নাই। হঠাৎ করে একদিন ওর মা ওকে কল দেয়, ফোন করে বলে জেড কেমন আছো, তোমার সাথে অনেকদিন কথা হয় না। বাই দ্য ওয়ে তোমাকে যেটা বলা হয় না আমি বিয়ে করে ফেলছি, ইউ নো হোয়াট, আমি প্রেগনেন্ট। একবার চিন্তা করো, একটা 12 বছরের বাচ্চাকে হঠাৎ করে ওর মা ফোন দিয়ে ওকে জাস্ট বলছে উনি বিয়ে করে ফেলছে, এটা আগে তো জানাই নাই, এবং হঠাৎ করে বাচ্চাটাকে জানাইছে উনি প্রেগনেন্ট। নর্মালি একটা বাচ্চার এখানে কান্নাকাটি করে তো ভেঙে পড়ার কথা, বাট জেড আমি বলবো এই অনুযায়ী যথেষ্ট ম্যাচিওর। ওর লিটারেলি এই জিনিসটা ভেবে খুশি হয় যে অ্যাটলিস্ট দুনিয়াতে আমার একটা সিবলিং আসতেছে, মানে যে আমার একজন আপনজন হবে। তো এই জিনিসটা শুনে যে অনেক খুশি হয়। তোর মা বলে ইউনো হোয়াট, তুমি এই উইকেন্ডে আসো আমাদের বাসায় বেড়ায় যাও। তো এটা শুনি যে অনেক খুশি যে আমি মায়ের বাসায় বেড়াতে যাব, আমার একটা সিবলিং আসতেছে। এই ফোন আলাপের কিছুদিন পর জেডের মম জেডকে নিতে আসে। এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ারই একটা সাইডে জেডের মম তার নতুন হাজব্যান্ডের সাথে একটা বাসা নিয়েছে। তো এই বাসায় আসার পর জেডের প্রথমবারের মতো তার স্টেপ ড্যাডের সাথে পরিচয় হয়। জেডের স্টেপ ড্যাডের নাম হচ্ছে টমাস জন ম্যারম্যান, ওকে সবাই টম বলে ডাকে। তো এই পুরো গল্পে আমি তাকে টম বলে ডাকবো। তো টমের জন্ম হচ্ছে 1956 সালের জুন মাসের 2 তারিখ। মানে যতদিনে জেডের মমের সাথে টমের বিয়ে হয়ে গেছে ততদিনে টমের বয়স হচ্ছে 41 ইয়ার্স ওল্ড। মানে তার বয়স রাইট নাও 41 বছর বয়স। অ্যাজ এ পার্সন হিসাবে টমকে সবাই চিনে কাইন্ড এবং জেনারাস ম্যান হিসাবে, এবং সবাই যেটা বলে সে খুবই নেচার লাভার এবং খুবই আউটগোয়িং টাইপের একজন পার্সন। এবং যতদূর জানা যায় জেডের মমকে বিয়ে করার আগে টমের আরেকটা রিলেশন ছিল এবং সেই ঘরে তার আরেকটি সন্তান আছে, কিন্তু সেই সন্তানের ব্যাপারে খুব একটা ডিটেলস জানা যায়নি। ওভারঅল টমের ব্যাপারে যেটা সবাই বলে যে টম হচ্ছে খুবই ফান লাভিং একটা গায়। ও সবার সাথে খুব ইজিলি মিশে যায় এবং ও সবসময় চেষ্টা করে মানুষের প্রবলেম সলভ করতে। মানে যদি ও কখনো মানুষের কোনো সমস্যার কথা শুনে ও চেষ্টা করে সেই সমস্যার সমাধান করে দিতে।
মানে পরবর্তীতে মানে যখন জেড বড় হয়ে যায় ওর মোবাইলে ওর স্টেপ ফাদারের নাম কিন্তু অ্যাজ এ স্টেপ ফাদার অথবা টম এইভাবে সেভ করা ছিল না, সেভ করা ছিল কনসাল্টিং গাই হিসাবে। প্রথমবারের মতো জেডের সাথে যখন টমের পরিচয় হয়, জেড খুবই অকওয়ার্ড ছিল যে তার স্টেপ ফাদারের সাথে সে অ্যাকচুয়ালি কী গল্প করবে। জেডের বয়স তখন 13 আর 12, অন্যদিকে টমের বয়স তখন 41 বছর বয়স। এত বড় মানুষের সাথে পিচির কি কথা থাকতে পারে? প্রথম দিকে ওদের ভিতরে একটা অকওয়ার্ড রিলেশনশিপ ছিল, বাট কিছুদিন এই অকওয়ার্ডনেসটা কেটে যাওয়ার পর জেড যেটা জানায় যে ওদের ভিতরে খুবই একটা বন্ধুত্ব টাইপের একটা সম্পর্ক গড়ে ওঠে। মানে এটা কোনো স্টেপ ফাদার ডটার সম্পর্ক না, মানে ওদের কাছে মনে হয় যে ওরা খুবই ভালো একটা ফ্রেন্ড হয়ে ওঠে, মানে ওদের ভিতরে এত একটা ভালো বন্ডিং সৃষ্টি হয়। তো রেগুলার জেড ওর মায়ের বাসায় আসা যাওয়া করতে করতে ও যেটা রিয়েলাইজ করতে পারে, ওর স্টেপ ফাদার টমকে বিয়ে করার পর থেকে ওর মা অনেক চেঞ্জ হয়ে গেছে। ওর মায়ের ভিতরে অনেক পরিবর্তন এসেছে। উত্তেজিতমূলক পাউডার অথবা ড্রিঙ্কস খাওয়ার যে প্রবণতা ওর মায়ের ভিতরে এখন আর একদমই নেই। এখন আর মা যখন তখন গায়েব হয়ে যায় না, পার্টি করে না। ও যেটা বুঝতে পারে ওর স্টেপ ফাদার অনেক গুড ইনফ্লুয়েন্স, ওর স্টেপ ফাদার ওর মাকে অনেক চেঞ্জ করতে পেরেছে, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ও অনেক পছন্দ করে। যেই জায়গা থেকেই বলতে পারো ওর স্টেপ ফাদারের প্রতি ওর অনেক রেসপেক্ট জন্মায়, যে কারণে ওর স্টেপ ফাদারকে ও আস্তে আস্তে অনেক পছন্দ করা স্টার্ট করে। সো এইভাবেই ওর স্টেপ ফাদার এবং ওর মায়ের বাসায় ওর প্রায় আসা যাওয়া বাড়তে থাকে, যেহেতু ওর মায়েরও ডেলিভারি টাইমটা আস্তে আস্তে এগিয়ে আসতেছিল। তোর মাকে টেক কেয়ার করার জন্য ও প্রায় এই বাসায় যেত। তো দেখতে দেখতে জেডের বয়স 13 বছর পা দিয়ে ফেলে। যখন জেডের 13 বছর 1 মাস বয়স, ওই সময় মায়ের অ্যাকচুয়াল ডেলিভারি হয়ে যায়। তার মানে জেডের একটা ভাই হয়েছে এবং তার নাম হচ্ছে ক্যাশ। প্রথমে আমি চিন্তা করলাম যে একটা ছেলের নাম কিভাবে ক্যাশ হইতে পারে। এরপর চিন্তা করলাম ওয়েট এ মিনিট, এই মেয়ের ভাইয়ের নাম নিয়ে জাজ করার আমি কে? আমার ভাইয়ের নাম কিন্তু, ওর ভাইয়ের পুরো নাম রাখা হয় জ্যাকারি ক্যাশ মেরামেন এবং ডাক নাম ছিল ক্যাশ, আই মিন মানি। যখন থেকে ক্যাশ জন্ম নেয়, জেডের লাইফ একদম চেঞ্জ হয়ে গেছে। মানে টিনেজারে যখন মেয়েরা পা দেয় তখন দেখা যায় তারা সাজুগুজু করবে, বাইরে যাবে, ঘুরবে ফিরবে, মেবি ছেলেদের সাথে একটু টাঙ্কি মারার চেষ্টা করবে। লাইফে কিন্তু অনেক চেঞ্জেস আসে, রাইট? বাট জেডের মামলা হচ্ছে একদম ডিফারেন্ট। আমি কখন স্কুল শেষ করব, আমি কখন হোমওয়ার্ক শেষ করব, এরপর আমাকে আমার মায়ের বাসায় যেতে হবে, আমার ভাইয়ের টেক কেয়ার করতে হবে। রিজন মানে ওর মেবি অবচেতন মনে একটা জিনিস কাজ করতো, আমি যেরকম সুন্দর চাইল্ডহুড পাই নাই, আমার ছোট ভাইকে আমার সেটা দিতে হবে। ওর এমন হতে পারে ও যেহেতু সুন্দর একটা চাইল্ডহুড পায় নাই, এই যে বাবা মায়ের সাথে থেকে একটা সুন্দর পরিবেশ ওর স্টেপ ফাদারের বাসায় হচ্ছিল, এই জিনিসটা আমি এনজয় করতো, যে কারণে স্কুল শেষ করে হোমওয়ার্ক করে মানে একটা দৌড় দিয়ে ও প্রতিদিন ওর মায়ের বাসায় চলে আসতো। মানে ও এই জিনিসটা এনজয় করতো। মানে একটা চিন্তা করো, একটা 13 বছরের মেয়ে স্কুল থেকে মানে আসতেছে এক্সাইটমেন্ট নিয়ে, আমার ভাইয়ের প্যাম্পার্স চেঞ্জ করতে হবে, আমার ভাইকে শাওয়ার করাইতে হবে, আমার ভাইকে দুধ খাওয়াইতে হবে, এই খুশিতে সে মানে সারাদিন থাকে। মানে যেখানে মেয়েরা চিন্তা করবে আমরা ওই ছেলেটার সাথে হ্যাং আউট করবো, ওই ছেলেকে একটা লাভ লেটার পাঠাবো, এদিকেও বলছে না আমার ভাইয়ের আমি প্যাম্পার্স চেঞ্জ করবো। লিটারেলি আমি ছিলাম ছোটোবেলায় এরকম। আমি আল্লাহকে থ্যাংক ইউ দিয়েছিলাম ছোটোবেলায় একটা জীবন্ত পুতুল আমাকে পাঠানোর জন্য, কজ আমার পুতুলগুলো কথা বলতে পারে না, নড়ে না, চড়ে না, এরকম পুতুল আমি চাই না। কিন্তু আমার জন্য একটা পুতুল গুতা দিলে কান্দে, মুখে টিপ দিলে হাসে, এর থেকে আর বেটার জিনিস কি হতে পারে? আমি আল্লাহকে থ্যাংক ইউ দিতে দিতে শেষ হয়ে যেতাম। আর কিন্তু এত সুইট, এত মিষ্টি ছিল, আর একেবারে ইয়েলো কালারের একটা টুপি, একটা সোয়েটার, একটা প্যান্ট ছিল। আর ও খেয়ে দিয়ে মোটা হওয়ার কারণে যখন ওর 4-5 মাস বয়স, ওর বোতামগুলো খুলে খুলে মানে এরকম এরকম সব বের হয়ে আসতো পেটেট, আর
মানে প্যান্টটাও 3/4 হয়ে গেছিল। আমি এটা এত এনজয় করতাম। আর ওর অন্যান্য কোনো সোয়েটার আমি ওকে পরাইতাম না, আমি এটাই ওকে পরাইতাম, কারণ এই সোয়েটারের সেটটা পরানোর সাথে সাথে বোতামগুলো হাসি দিলে পুত 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 করে খুলে যেত। যেহেতু ওর আর আমার 10 ইয়ার্সের ডিফারেন্স, মানে আমি এই জিনিসটা খুব এনজয় করতাম। তো যেটা কিছুদিনের ভিতরে রিয়েলাইজ করতে পারে, মানে ও যত ওর মাকে যে হেল্প আউট করার চেষ্টা করে ওর ছোট ভাইকে পালার জন্য, ততই ও খেয়াল করতে থাকে ওর মা আরও সুযোগ পেয়ে গেছে ওর আগের লাইফে ব্যাক করতে। মানে যেহেতু জেড স্কুল থেকে এসে ওর ভাইয়ের ডাইপারটা চেঞ্জ করাই দিচ্ছে, যেহেতু ওকে ও দুধটা খাওয়াই দিচ্ছে, শাওয়ারটা করাই দিচ্ছে, ওয়াই নট আমি একটু পার্টিতে যাই, ওয়াই নট আমি একটু হ্যাং আউট করি আমার ফ্রেন্ডদের সাথে, ওয়াই নট আমি একটু উত্তেজিতমূলক জিনিস খাওয়ার চেষ্টা করি। মানে জেডের এই জিনিসগুলো একদমই পছন্দ হয় না। না না না, তুমি তো এগুলো করতে পারো না। আমি তো এই বাসাতে তোমাকে হেল্প আউট করতেছিলাম যেন তোমার ভিতরে যে ভালো পরিবর্তনগুলো আসছিল সেগুলো থাকে এবং তুমি এই সুন্দর সংসারটাকে কন্টিনিউ করতে পারো। বাট যেটা রিয়েলাইজ করতে পারে, জেডের এই ভালো দিকটা দেখে ওর মা খারাপ কাজ করার আরও অপরচুনিটিস পেয়ে যাচ্ছে, যে জিনিসটা জেডের একদমই পছন্দ হয় না। জেডের রাইট নাও ওর মায়ের উপরে ক্ষোভ আবার বাড়তে থাকে যে তুমি নতুন করে আবার সংসার শুরু করেছো, তোমার একটা বেবি আছে, কেন তুমি আবার পুরনো লাইফে যাওয়ার চেষ্টা করতেছো। তো এগুলো নিয়েই জেডের সাথে জেডের মায়ের ভিতরে প্রায় ঝগড়া বাঁধতে থাকে। এভাবে দেখতে দেখতে 2000 সাল চলে আসে। এখন জেডের ছোট ভাই ক্যাশের বয়স 4 বছর। প্রথমবারের মতো সে কিন্ডারগার্টেনে ভর্তি হতে যাচ্ছে, আর এটা নিয়ে ক্যাশ অনেক এক্সাইটেড ছিল। মানে যখনই কেউ ক্যাশকে জিজ্ঞাসা করতো যে ক্যাশ নেক্সট সামার ভ্যাকেশনে তুমি কি করবা, আর নেক্সট সামারে তোমার প্ল্যানিং কি, এর পিছিয়ে সবাইকে বলতো আমি তো কিন্ডারগার্টেনে ভর্তি হবো, আমি তো কিন্ডারগার্টেনে ভর্তি হবো, আমার কোনো প্ল্যান নাই। সেপ্টেম্বর মাসে আমি কিন্ডারগার্টেনে যাব, আমি স্কুলে ভর্তি হব, আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হবে। মানে সবাইকে শুধু এগুলোই বলতো যে আমি তো কিন্ডারগার্টেনে যাচ্ছি, আমার কোনো প্ল্যান নাই, আমরা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি না এই সামারে। তো সবাই জানে বাচ্চাটা অনেক এক্সাইটেড, ওই স্কুলে ভর্তি হবে। ওর ক্যালেন্ডারেও মার্ক দিয়ে রাখছে প্রতিদিন গুনে, আর মাত্র এতদিন, আর মাত্র এতদিন, এক একটা দিনও ক্রস দিয়ে দিয়ে ক্যালেন্ডারটাতে ও জাস্ট মার্ক করে রাখতেছে। তো যেদিন 2000 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখের ডেটটা আসে, লিটারেলি এই মহিলাটা ভুলে গেছে ওর বাচ্চাটাকে এই দিন প্রথমবারের মতো স্কুলে ভর্তি করতে হবে। জেড বলতে থাকে যে তুমি কোথায় ছিলা, আজকে ক্যাশকে তোমার স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে উপস ভুলে গেছিলাম। আমার মাইন্ড থেকে জিনিসটা একদমই স্লিপ করে গেছে, একদম মনে ছিল না। এগুলো দেখে যেটা রিয়েলাইজ করতে পারে যে এভাবে যদি চলতে থাকে ওর এগুলো দেখে যেটা রিয়েলাইজ করতে পারে যে এভাবে যদি চলতে থাকে ওর মা ওর ভাইয়ের লাইফটা নষ্ট করে ফেলবে। এখন না চাইতেও জেটকে ওর ভাই এবং ওর মায়ের লাইফে ইনভলভ হইতেই হবে। এতদিনে জেডের বয়স হচ্ছে 17 বছর। ক্যালিফোর্নিয়াতে ও নিজে আরেকটা বাসা নিয়ে থাকতো, মানে কেবল ও একটা নতুন বাসায় শিফট হয়েছিল। এখনও ওর নিজের বাবার সাথেও থাকে না, যেহেতু 17-18 বছর বয়সে বাইরের দেশের মানুষরা দেখা যায় নিজেই মুভ অন করে ফেলে, একা একা থাকা স্টার্ট করে। তো ও ওখানে ওর ফ্রেন্ডদের সাথে বাসা নিয়ে একসাথে থাকতো। হঠাৎ করে জেড ওর মাকে ফোন দিয়ে বলে যে মা, আমি আমার ফ্রেন্ডদের সাথে রুম নিয়ে হোস্টেল টাইপের যেখানে থাকা স্টার্ট করেছিলাম, ওই বাসাতে হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে, ওই বাসায় আমি আর থাকতে পারছি না, আমার থাকার কোথাও জায়গা নাই রাইট নাও, আমি কি কিছুদিনের জন্য তোমার বাসায় উঠতে পারি? তোর মা বলছে হ্যাঁ, কোনো সমস্যা নাই, চলে আসো। বেসিক্যালি এটা জেডের প্ল্যান ছিল, কোনো একটা ক্লু দিয়ে ওর মার বাসায় ঢুকে যাওয়ার। এর রিজন, যদি ও বাসায় ঢুকতে পারে তাহলে ওই বাসাটাকে কন্ট্রোল করতে পারবে এবং ওর ভাইটাকে অ্যাকচুয়ালি ওর মনের মতো করে ও পড়াশোনা করাতে পারবে। তুমি চিন্তা করতে পারো, একটা মেয়ে তার ছোট ভাইকে, এটা কিন্তু আপন ভাই না, এটা সৎ ভাই, বাট ও কতটা নিজের আপন ভাইয়ের মতো করে ভালোবাসলে সে চিন্তা করে যে না, আমি এই বাসায় ঢুকে
আমি বাচ্চাটাকে নিজের মতো করে মানুষ করব, কজ আমি ওকে আমার আপন ভাইয়ের মতো করে ভালোবাসি। যে শুধু ওর ভাইকে টেক কেয়ার করার জন্য এই বাসায় মুভ করছে এটাও না, ওর মুভ করার এই বাসায় আরেকটা বড় রিজন ছিল, ওর মা কখন কোথায় যায় এগুলা জাস্ট নজর রাখার, কজ ওর মাকে ও আর বিশ্বাস করে না। সো এই বাসায় মুভ করার পর থেকে জেডের সাথে জেডের মায়ের কন্টিনিউয়াসলি ঝগড়া বেঁধে থাকতো, কজ জেড এখন বড় হয়ে গেছে। আগে দেখা যেত ধমক দিয়ে জেডকে ওর মা চুপ করাই দিত, অথবা জেড কোনো কিছু বলতে পারতো না কজ সে ছোট। এখন জেড বড় হয়ে গেছে, জেডকে তো আর চুপ করানো যায় না। যখনই জেড কোনো অন্যায় দেখে প্রতিবাদ করে, ওর মাকে বলে তুমি এটা করতে পারবা না, সেটা করতে পারবা না। তো সব কিছু নিয়ে দেখা যায় জেড আর জেডের মা কন্টিনিউয়াসলি ঘরের ভিতরে এখন ঝগড়া করতে থাকে। জেড তার মায়ের বাসায় শিফট হওয়ার পর থেকে যেটা দেখতে পারে, তার মা ইদানিং অনেক রাত করে বাসায় ফেরে এবং সে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফেরে, এবং যখন সে বাসায় ফেরে তার হাতে উত্তেজিতমূলক পাউডার থাকে, ড্রিঙ্কস থাকে এবং অনেক টাইপের নেশাজাত দ্রব্য তার কাছে থাকে। মানে এগুলোই সে হয়তো বা হাতে নাতে ধরার জন্য সে তার মায়ের বাসায় মুভ করে। আর এগুলো নিয়ে তার মায়ের সাথে তীব্র টাইপের থেকে তীব্রতর ঝগড়া হতে থাকে যে মা তুমি তোমার লাইফটা আবার নষ্ট করতেছো। রাইট নাও তুমি তোমার লাইফে সেকেন্ড চান্স পেয়েছিলে তোমার সংসারটাকে সুন্দর করে সাজানোর, তোমার একটা সন্তান আছে, তোমার স্বামী আছে, তোমার একটা পারফেক্ট লাইফ। কেন তুমি তোমার এই লাইফটা নষ্ট করতেছো? আর তুমি কেন এই ছেলেটার লাইফটা নষ্ট করতেছো? যে জিনিসটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, মেবি যে লাইফটা জেড পায় নাই, সে মনে প্রাণে চেষ্টা করেছে ক্যাশ যেন সেই লাইফটা পায়। জেডের মম জেনেট এমন টাইপের একজন মহিলা, মানে উনি ভুল করে ফেলছে, আর এটা যদি কেউ ধরে ফেলে এটা ওনার সহ্য হবে না। উনি এক্সট্রিম লেভেলের চিৎকার করতে থাকবে, ঘরের ভিতর ভাঙচুর করতে থাকবে, সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকবে। মানে এমন যদি হয় যে জেডের স্টেপ ফাদার টম কখনো বলে বসে জেড তো ঠিক বলছে, তুমি এটা করছো কেন, শেষ। এখন ঘরে ভাঙচুর হবে, টমের সাথে এক্সট্রিম লেভেলের খারাপ ব্যবহার হবে, এক পর্যায়ে হাতাহাতি মারামারি পর্যায়ে চলে যাবে, এরকম টাইপের সিচুয়েশন। মানে যতদূর জানা যায় 2002 সালে, 2006 সালে এবং 2008 সালে ঝগড়া এত তীব্র মাত্রায় চলে গিয়েছিল, এই তিনবারই জেনেট এই ডিভোর্সের পর্যায়ে নিয়ে চলে গেছিল টম আর তার রিলেশনশিপ। বাট যেহেতু টম তাকে ডিভোর্স দিতে চায় নাই এবং মাথা ঠান্ডা হওয়ার পর নিশ্চয় জেনেটও চিন্তা করছে যে না আমার মেবি ডিভোর্স দেওয়া উচিত হবে না, তাই মেবি তারা আবার রিলেশনশিপে ব্যাক করছে। বাট একটা রিলেশনশিপে কত খারাপ পর্যায়ে গেলে ব্যাক টু ব্যাক 3 বার তারা তাদের রিলেশনশিপটাকে একদম কোর্টে নিয়ে যেয়ে পৌঁছায় যে আমরা ডিভোর্স দিয়েই ফেলবো, আমরা রিলেশনশিপে থাকবো না। একটা হচ্ছে তুমি ঝগড়া করে মুখে বলতেছো, আর একটা হচ্ছে তুমি কোর্ট পর্যন্ত নিয়ে যাচ্ছ। যেহেতু জেডের মমের অ্যালকোহলিক প্রবলেম ছিল, বিহেভিয়ারের প্রবলেম ছিল, এখান থেকে জেডের সাথে তার মায়ের কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়। অন্যদিকে জেডের স্টেপ ড্যাড টম এবং জেডের ভিতরে বলতে পারো একটা আস্তে আস্তে ভালো বন্ডিং সৃষ্টি হতে থাকে, যেহেতু তাদের দুজনের ভিতরে একটা কমন জিনিস হচ্ছে ওরা ক্যাশের একটা ভালো ফিউচার চায়, ওরা বাসায় শান্তি চায়, ওরা দুইজনই চায় যেন জেনেট সুপথে আসে এবং সংসারে মনোযোগ দেয়। ওরা দুজনেই হচ্ছে সংসারের শান্তি চায়। সো সব মিলিয়ে বলতে পারো টম এবং জেডের ভিতরে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, কজ ওরা দুজন দুজনকে রিলেট করতে পারে। আমি হোপফুলি তোমাদেরকে ঠিক মতো বুঝাতে পারছি। মানে জেড ধরো ওর সৎ বাবাকে বলছে যে বাবা তুমি তো বুঝতেছো রাইট আমি আমার মার সাথে কেন ঝগড়া করতেছি, তুমি তো বুঝতেছো রাইট আমি ক্যাশের ভালো চাই। তখন হয়তো ধরো টম ওকে বলবে যে হ্যাঁ আমি বুঝতেছি তুমি তোমার মার সাথে কেন চিল্লাচ্ছ, অ্যাকচুয়ালি তোমার মায়ের সমস্যা আছে। মানে জেনের টাইপের মহিলার সাথে ডিল করা অথবা সংসার করা এটা যে কত ফ্রাস্ট্রেটিং, এখান থেকেই হয়তোবা ওদের দুজনের ভিতরে একটা ভালো বন্ড ক্রিয়েট হয়েছে। যেটার সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল, সে ঠিকমতো সংসারও করবে না, আবার তার ছেলে ক্যাশকেও সে তার নিজের কাছে রেখে দিতে চায়।
দুইটা তো একসাথে হয় না, হয় তুমি তোমার ছেলেকে ছেড়ে দাও, নাহলে সংসার ঠিক মতো করো। তো একবার এমন একটা পর্যায়ে হয়, সে এমন পরিমাণে ক্রাঙ্ক হয়, রাস্তা থেকে পুলিশ তাকে ধরে নিয়ে হাজতে রেখে দেয় যে এই অবস্থাতে তাকে রাস্তায়ও ছাড়বে না। এরকম একটা পর্যায়ে তাদের বাসায় কল আসে যে জেনেটকে হাজতে নেওয়া হয়েছে, আপনারা এসে তাকে ছুটিয়ে নিয়ে যান, এরকম টাইপের একটা কল থানা থেকে করা হয়। এই ফোন কলটা পাওয়ার পর টম লিটারেলি জেডকে বলে, চলো আমি তুমি আর ক্যাশ এই বাসা থেকে পালাই যাই, কারণ আমার ছেলেকে এই মহিলাটা একা ছাড়বে না। এই মহিলার থেকে যদি আমি আমার ছেলেকে না সরাই, ওর সুন্দর ভবিষ্যৎ কখনো পসিবল না। সো যতক্ষণ ও হাজতে থাকবে ততক্ষণে আমাদের এই বাসা থেকে পালিয়ে যেতে হবে। এটা আমাদের একমাত্র সুযোগ এই টক্সিক রিলেশনশিপ থেকে, এখান থেকে পালিয়ে যাওয়ার। তো ওই রাত্রেবেলায় টম এবং জেড ওদের ব্যাগ গুছিয়ে ছোট ক্যাশকে নিয়ে বাসা থেকে পালিয়ে যায় এবং স্যান্ডিয়াগোর আরেকটা কোনো এরিয়াতে ওরা একটা জায়গায় শিফট হয়ে যায়। যদিও বা শুনতে অনেকের কাছে একটু উইয়ার্ড লাগতে পারে, সৎ বাবার সাথে মেয়ে পালায় চলে আসছে, ওদের ভিতরে রিলেশনশিপটা তাহলে অ্যাকচুয়ালি কীরকম টাইপের ছিল। জেড অ্যাকচুয়ালি টমকে তার ফাদার ফিগার হিসাবেই দেখতো, কজ ক্যাশকে সে তার আপন ভাইয়ের মতো পছন্দ করত, এবং যেই চাইল্ডহুডটা সে পায় নাই সে ক্যাশকে সেটাই দিতে চেয়েছিল। যদিও বা একটু উইয়ার্ড, বাট ওদের জন্য জিনিসটা নর্মাল ছিল, কজ ওরা দুজনই ক্যাশের ফিউচার নিয়ে চিন্তা করতো। 5 বিরতির পর আবার চলে আসলাম। দেখতেই পাচ্ছ আমার মেকআপ এখন চেঞ্জ, এত মেকআপ করি নেই, রিজন একটু পরে আবার আমাকে আসরের নামাজ পড়তে হবে, আর মেকআপ করতে ইচ্ছা করছে না। বাট ঠোঁটে একটু লিপস্টিক না দিলে কেমন লাগে। রাইট নাও ম্যাকের চেসনাট লিপ লাইনারটা ব্যবহার করেছি, এটা ডুপ আমি খুঁজে পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কজ এটা যে কোনো স্কিন টোনকে এত সুন্দর লাগে। আর ভিতরে আমি ব্যবহার করেছি রোম্যান্ডের টোনি নাম্বার ডার্ক কোকোনাট, এটা তোমরা স্কিন আর্টিস্টে পেয়ে যাবা। এত সুন্দর ডুও, অনেক অনেক সুন্দর। তো যাই হোক, এরপর থেকে জেড, টম এবং ক্যাশের ভালো দিন শুরু। যেহেতু ওদের লাইফে যে প্রবলেম ক্রিয়েট করতো জেনেট, সেই আর ওদের লাইফে নাই, তো ওদের লাইফে আর ঝামেলা কেউ স্টার্ট করতো না। যদিও বা পরবর্তীতে জেনেট জেল থেকে বের হয়ে যায় এবং টমের এবং জেড এবং ক্যাশের এই সুন্দর ফ্যামিলিতে সে আবার ঢোকার চেষ্টা করে, কিন্তু তারা বলে না, আমাদের সুখের সংসারে তুমি আর এন্ট্রি করতে পারবে না, তুমি আমাদেরকে অনেক জ্বালাইছো, তোমাকে আমরা আর চাই না। নর্মালি তো টম আর জেড প্রথম থেকেই অনেক ক্লোজ ছিল, ওদের ভিতরে অনেক ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল, মানে স্টেপ ফাদার অ্যান্ড ডটার না। বাট এই বাসায় একসাথে থাকার পর থেকে টম আর জেডের সম্পর্ক আরও স্ট্রং হতে থাকে। মানে এখন বাইরে যদি কেউ টমের সাথে জেডকে দেখে, ওকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার কে হয়, মানে টম স্ট্রেট বলেও আমার মেয়ে। রাস্তায় যদি জেডকে কেউ জিজ্ঞাসা করে এটা কে, ও বলে এটা আমার বাবা। মানে এখন ওদের রিলেশনশিপ মানে লিটারেলি বাবা মেয়ের মতো। অ্যাকচুয়ালি জেড তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। জেডের বায়োলজিক্যাল ফাদার স্টিভ জাঙ্কের অলরেডি অনেক বড় একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে। তো জেড ডিসাইড করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কেননা আমি আমার ফাদারের কোম্পানিতেই জয়েন করি। দেখো, যতই টম জেডকে ভালোবাসুক, জেডের জন্য কেয়ার করুক, দিন শেষে টম কিন্তু তার নিজের আপন বাবা হতে পারবে না। যে বায়োলজিক্যাল ফাদার, সে কিন্তু বায়োলজিক্যাল ফাদার থেকেই যায়। আর যেদিকে কিনা জেডের সাথে তার বায়োলজিক্যাল ফাদারের কিন্তু একদম বিগিনিং থেকে সম্পর্ক অনেক ভালো ছিল, শুধুমাত্র জেড তার ভাইয়ের ফিউচারটা ঠিক করার জন্য সে তার স্টেপ ফাদারের সাথে মুভিং করে। তো যখন ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর জেড আবার তার নিজের বায়োলজিক্যাল ফাদারের আন্ডারে জব করা স্টার্ট করে, এখনও রেগুলার ওর বাবার কাছে আসতেছে যাচ্ছে, ওর বাবার সাথে ওর আবার সুসম্পর্ক গড়ে ওঠে। দেখা যায় কাজ ছাড়াও সে এক্সট্রা টাইমটা তার নিজের বাবার সাথে কাটাচ্ছে, যেহেতু এখন কিন্তু ওর যে ছোট ভাই ক্যাশ ও একটু বড় হয়ে উঠছে। তো এখন হয়তো বা জেরের মনে হয়েছে আমার নিজের বাবার সাথে একটু সময় কাটানো উচিত। হ্যাঁ, আমি আমার সৎ বাবাকেও ভালোবাসি, বাট আমার নিজেরও তো বাবা আছে। বাট একটা পর্যায়ে এমন চলে আসে টমের এই জিনিসটা পছন্দ হয় না। মানে এখন এমন একটা জিনিস যে টম জেড এবং জেডের আপন বাবার সম্পর্কটা হিংসা করতেছে। মানে তুমি তো বলো যে তুমি আমাকে পছন্দ করো বেশি, তুমি আমাকে বেশি ভালোবাসো, তাহলে তুমি তোমার আপন বাবার সাথে এত বেশি সময় কেন কাটাও? এখন আর ওদের রিলেশনশিপ টমের সহ্যই হয় না। মানে টম
মানে চিন্তা করতে থাকে যে আমি একমাত্র জেডের ফাদার, ও শুধু আমাকেই বাবা ডাকবে, ও কেন এই লোকটাকে এত বেশি প্রায়োরিটি দেয়, ও পুরো অবসর টাইমটা আমার সাথেই কাটাবে। তো যখনই জেড টমের সাথে দেখা করতে আসে, টম অলওয়েজ ওকে ম্যানিপুলেট করতে থাকে এবং মাঝে মাঝে ওর বায়োলজিক্যাল ফাদারের নামে ও বদনাম করার ট্রাই করে যে এই লোকটা বেশি একটা ভালো না। মানে চিন্তা করো, মানে একটা মেয়ের কাছে তার আপন বাবার নামে বদনাম করতেছে যেন সে অন্য একটা লোক, মানে তার সৎ বাবার কাছে সে থাকে। আমি জানি না এই লোকটার মাথায় কি চলতেছিল। প্রথম দিকে জেড জিনিসটা খুবই নর্মালি নেয়, আস্তে আস্তে জেড রিয়েলাইজ করতে পারে যে ওর স্টেপ ফাদার টম ওর উপরে প্রেশারাইজ ক্রিয়েট করতেছে, মানে এরকম টাইপের যে জেড এটা তোমার দায়িত্ব, এই সংসার তোমার, তোমার দায়িত্ব ক্যাশকে স্কুলে নিয়ে যাওয়া, তোমার দায়িত্ব ক্যাশের হোমওয়ার্ক করানো, তোমার দায়িত্ব এই বাসাটা ক্লিন রাখা, তুমি কেন তোমার বায়োলজিক্যাল ফাদারের সাথে সময় কাটাচ্ছ, তোমার দায়িত্ব সব কুকিং করা। আমার কথা হচ্ছে এটা আপনার স্টেপ ডটার, এটা আপনার ওয়াইফ না। মানে এগুলা কেন সে করে একটা গিল্টি ক্রিয়েট করার চেষ্টা করতেছিল এই মেয়েটার মাথার মধ্যে আমি জানি না। টম যেটা চাচ্ছিল যত কাজের অজুহাত দিয়ে জেডকে এই বাসায় আটকে রাখা যায় সেটা টমের জন্য লাভ হবে, কারণ যত বেশি জেড তার বাবার সাথে বায়োলজিক্যাল ফাদারের সাথে সে সময় কাটাবে তত বেশি হয়তো বা সে ওই বাসায় চলে যেতে চাবে। একটা পর্যায়ে জেড রিয়েলাইজ করতে থাকে যে আমার স্টেপ ফাদারের সাথে আমার রিলেশনশিপটা টু মাচ হয়ে যাচ্ছে, এখানে যদি আমি আর বেশি দিন থাকি ওনার সাথেও আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে। এই মুহূর্তে জেডের বয়স 23 বছর। ও চিন্তা করে আমি ইনাফ বড় হয়ে গেছি, এখন আমার ওন একটা স্পেস দরকার, এর থেকে ভালো আমি এখান থেকে চলে যাই, তাহলে আমার আপন বাবার সাথেও সম্পর্ক ভালো থাকবে, আমার সৎ বাবার সাথেও সম্পর্ক ভালো থাকবে। এরপর যে তার নিজের জন্য একটা বাসা খুঁজে এখান থেকে চলে যায়। বাট এই জিনিসটা টম একদমই পছন্দ করে না এবং টম তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে কয়েকবার এই বাসাতে ফিরিয়ে আনার চেষ্টা করে। বাট জেড যেটা বলে যে না, এটা আমাদের সবার জন্যই ভালো হবে, আমাদের রিলেশনশিপটাকে যদি আমরা ঠিক রাখতে চাই আমার এই বাসায় আর থাকা উচিত হবে না। জেড তার নতুন বাসায় শিফট করার পর ও যেটা রিয়েলাইজ করতে পারে যে টম ওকে সারাক্ষণ মেসেজ দিতেছে, সারাক্ষণ ফোন করতেছে এবং এই মেসেজগুলোতে ওকে সারাক্ষণ ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। যে চিন্তা করে না, এই ফোন আমার পিক আপ করা যাবে না, কজ ও অলওয়েজ আমাকে বাসায় যেতে বলবে। আস্তে আস্তে যেহেতু জেড এবং টমের রিলেশনশিপটা নষ্ট হয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছিল, জেড চেষ্টা করে ওর সাথে ওর সৎ বাবার রিলেশনশিপটা যতটুকু ফর্মাল রাখা যায় যেন নষ্ট না হয়, কজ স্টিল ওর সৎ বাবার সাথে ওর ভাই ক্যাশ রয়েছে। শুধুমাত্র বার্থডে এবং হলিডেজে জেড তার সৎ বাবার বাসায় যেত, আদারওয়াইজ সে তার সৎ বাবার বাসায় যেত না। তো যে আরেকটা ঘটনা ঘটে, টম এবং জেডের লাইফে জেনেট জেডের মম আবার ব্যাক করে। ও এসে যেটা বলে, আমি ক্লিন হয়ে আবার ব্যাক করেছি, এখন থেকে আমি আর কোনো উত্তেজিতমূলক পাউডার খাই না, আমি আর কোনো উত্তেজিতমূলক ড্রিঙ্কিং করি না, আমি আমার ছেলেকে ব্যাক চাই। যেহেতু ক্যাশ এখনও আন্ডার এজ, সে তার নিজের ডিসিশন আইনগতভাবে নিতে পারে না, তাই তার মায়ের পক্ষে তার কাস্টাডি নেওয়া কোনো প্রবলেমই হয় না। সো ইজিলি সে তার ছেলে কীভাবে স্ন্যাচ করে তার বাবার কাছ থেকে নিয়ে চলে যায়। রাইট নাও টমের সিচুয়েশনটা বুঝো, সে তার এই পাগলি ওয়াইফের হাত থেকে বাঁচার জন্য একদিন রাত্রেবেলা সে তার সৎ মেয়ে এবং তার আপন ছেলেকে নিয়ে বাসা থেকে পালায় চলে আসে। তো সুখে শান্তিতে 5টা বছর কাটাচ্ছিল। এর ভিতরে তার সৎ মেয়ে একবার ডিসাইড করে যে আমার সৎ বাপের সাথে থাকতে আর ভালো লাগতেছে না, আমি নিজের মতো থাকা স্টার্ট করব। এরপর উনি চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, সৎ মেয়ে যেহেতু আমার সাথে থাকবে না, তাহলে আমি আমার নিজের ছেলেকে নিয়েই থাকি। এর ভিতরে তার সেই পাগলি ওয়াইফ ব্যাক করে এখন বলে, আমি আমার ছেলেকেও নিয়ে যাব। এখন না আছে ওর আপন ছেলে ওর কাছে, না আছে সৎ মেয়ে ওর কাছে। এখন যেহেতু ওর আপন ছেলে ওর কাছে নাই, এই সৎ মেয়েও তো ওর কাছে আর আসবে না। এখন এই মেয়ের পারপাস কি ওর সৎ বাবার সাথে আসে দেখা করার? তো রাইট নাও আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়, টম লিটারেলি ডিপ্রেশনে ভুগতে থাকে যে এখন আমি কার কাছে যাব, আমার দুঃখের কথা কার সাথে শেয়ার করব। মানে একদিকে যখন বলতে পারো টম একদম ডিপ্রেশনের ভিতরে তলিয়ে যাচ্ছিল, অন্যদিকে তখন বলতে পারো জেড তার ক্যারিয়ারের একদম ঊর্ধ্বগতিতে ছিল। মানে যখন জেড তার বাবার কোম্পানিতে চাকরি করা স্টার্ট করে, ও প্রথম মনে করছিল যে বাবার এখানে চাকরি করব,
জাস্ট অন্য জায়গায় চাকরি করতে গেলে হ্যাসেল হবে, দ্যাটস ওয়াই। বাট এখানে চাকরি করতে এসে ও যেটা রিয়েলাইজ করে, এই কনস্ট্রাকশন কোম্পানিতে টাইলস ডিজাইন করা, ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কাজ করা, এটা অ্যাকচুয়ালি ওর শুধু হবিই না, এটা বলতে পারো ওর প্যাশন। মানুষের রান্নাঘর ডিজাইন করা, টাইলস ডিজাইন করা, বাথরুম ডিজাইন করা, এগুলো করতে ও অনেক এনজয় করছে। ওর বাবার এখানে কাজ করতে করতে ও কয়েকবার বলতে পারো এমপ্লয়ি অব দ্য মান্থ হয়েছে। এখন অনেকেই বলতে পারো যে হ্যাঁ, নিজের বাবার অফিসে চাকরি করলে অনেকেই এমপ্লয়ি অব দ্য মান্থ হয়। যে ওর বাবার কোম্পানির ও এমপ্লয়ি অব দ্য মান্থ ছিল সেটাই না, সে কিন্তু ক্যালিফোর্নিয়াতেও অনেক নাম করেছিল, যে কারণে ক্যালিফোর্নিয়ার যে লোকাল পেপারগুলো ছিল সেখানেও তার নাম আসছে কয়েকবার। সে কয়েকটা অ্যাওয়ার্ডও জিতেছিল। তার মানে সে অ্যাকচুয়ালি সে ব্রিলিয়ান্ট ছিল। আর জেড যখন থেকে তার বাবার কোম্পানিতে জয়েন করে, তার বাবার কোম্পানি তো এমনিতেই বলতে পারো $1 মিলিয়ন কোম্পানি ছিল, বাট জেড জয়েন করার পর সেটা আরও উপরের দিকে উঠতে থাকে। জেডের যখন 25 বছর বয়স, তখন সে তার বাবার আন্ডারে যে জবটা করতেছিল সেটা সে ছেড়ে দেয় এবং নিজের একটা বিজনেস স্টার্ট করে। আর এটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনিংয়ের বিজনেস, আর এটার সে নাম দিয়েছিল জাঙ্ক ইন্টেরিয়র। এই 10 বছরে জেড তার কোম্পানিটাকে অনেক বড় করে ফেলে। মানে গুগল করলে তার বিজনেসের নেটওয়ার্ক ওয়ার্থ জানা যায় $15 মিলিয়ন। তার মানে বুঝতেই পারতেছো সে তার বিজনেসটাকে কত বড় এবং সাকসেসফুল বানিয়ে। অন্যদিকে টম তার ডিভোর্সের পর অনেক ডিপ্রেশনে চলে যায়। একে তো তার নিজের সন্তান তার থেকে দূরে চলে গেছে এবং তার সৎ মেয়ে তার সাথে আর কথাবার্তা বলে না। তো কিছুদিনের ভিতরে সে তার নিজেকে আবার আগের পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। এর ভিতরে একজন লোকের সাথে তার পরিচয় হয়। লোকটির নাম হচ্ছে প্যাট ফ্ল্যামিগান। উনি হচ্ছেন একজন এন্টারপ্রেনার। ওনার মাথায় অলওয়েজ বিজনেস আইডিয়া ঘুরতে থাকে, মানে যে কোনো আইডিয়াকেই বিজনেসে পরিণত করাই হচ্ছে ওনার কাজ। প্যাট এবং টম দুজনই অনেক গাছ পছন্দ করে। একবার ওরা ডিসাইড করে চলো আমরা দুজন মিলে একটা নার্সারি ওপেন করে ফেলি, মানে এরকম টাইপের। ফ্রাইডে নাইটে প্যাট এবং টম এবং তাদের অন্যান্য ফ্রেন্ড মিলে সময় কাটাচ্ছে। হঠাৎ করে প্যাট টমকে জিজ্ঞাসা করে যে বা তোমার এখন ডিভোর্স হয়ে গেছে, তোমার সন্তানরাও তোমার কাছে নাই, তোমার প্ল্যান কি? এইভাবে তো আর চলবে না বেশি দিন। নাও আর নেভার, তুমি কী করতে চাও? হঠাৎ করে টমের মাথায় কিছু একটা ঘটে এবং ও বলে হোয়াট, আমার ড্রিম বাটারফ্লাই নিয়ে কাজ করার। আমি বাটারফ্লাই নিয়ে কাজ করতে চাই। সো এখান থেকে টমের মাথায় প্রথমবারের মতো বাটারফ্লাই নিয়ে কাজ করার প্ল্যানটা আসে। পরের দিন সকালবেলায় পেট এবং টম ওরা দুইজন মিলেই ক্যালিফোর্নিয়ার যে বাটারফ্লাইয়ের এডুকেশন সেন্টারটা আছে সেখানে যে উপস্থিত হয়। ওখানে যাওয়ার পরে ওরা রিয়েলাইজ করতে পারে যে ওখানে ইনাফ ইনফরমেশন দিয়ে বাটারফ্লাইয়ের ব্যাপারে সব কিছু রয়েছে, সব কিছু অনেক কালারফুল, বাট কেন জানি সব কিছু অনেক বোরিং। মানে এখানে কোনো কিছুই ভালো লাগতেছে না। এখান থেকেই প্যাট আর টমের মাথায় যে চিন্তাটা আসে, হোয়াট, আমরা নিজেরা বাটারফ্লাইয়ের একটা এডুকেশন সেন্টার ওপেন করবো, কাইন্ড অফ মিউজিয়াম, যেখানে বড় তো বড়, ছোটরাও আসতে ইন্টারেস্ট ফিল করবে। তো এখান থেকেই ওদের প্রথম এই বিজনেস প্ল্যানটা আসে এবং পরবর্তীতে সেটা তারা বাস্তবায়িত করে এবং সেটা এত পপুলার হয় যে স্কুল থেকে ছোট ছোট বাচ্চারা, মানে শিক্ষা সফরে যেরকম আমরা ছোটোবেলায় যেতাম সেরকম ছোট ছোট শিক্ষা সফরে ওদের এই বাটারফ্লাই এডুকেশন সেন্টারে আসতো, জাস্ট এই বাটারফ্লাইয়ের ব্যাপারে জানার জন্য। 2020 এপ্রিল মাসে জেড একটা অনেক বড় ডিসিশন নেয় যে স্যান্ডিয়াগোতে তো আমি অনেক দিন ধরে রয়েছি, আমি এই এরিয়াতে আর থাকতে চাই না, আমি নতুন একটা বাসা পারচেস করে এই এরিয়াটা থেকে মুভ অন করতে চাই, যেখানে আমার স্টেপ ড্যাডও থাকে না, আমার নিজের বাবাও থাকে না, আমি একটু অন্য সাইডে চলে যাব। তো এই এরিয়ার বাইরে সালানো বিচের আরেকটা সাইড রয়েছে, যে জায়গাটার নাম হচ্ছে সাউথ নাডো অ্যাভিনিউ। একটু পশ এরিয়ার মানুষরা এই সাইডে থাকে। তো এই নেইবারহুডে বাসাটা পারচেস করে এখানে চলে আসে জেড। গেস হোয়াট, এই এরিয়াতে বাসা পারচেস করে মুভ ইন করার পর ও যেটা জানতে পারে, ওর বাসা থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে কে থাকে? ওর স্টেপ ফাদার টম। দেখো, জেড তার স্টেপ ফাদারের বাসা থেকে বের হয়ে আসছে 23 বছর বয়সে। মাঝখানে তার স্টেপ ফাদারের সাথে কয়েকবার দেখা হয়েছিল। এর ভিতরে তার স্টেপ ফাদারের সাথে একদমই দেখা হয় না অ্যাটলিস্ট টানা 10 বছর। হঠাৎ করে যখন একবার রাস্তায় তার স্টেপ ফাদারের সাথে তার দেখা হয়ে যায় আর সে জানতে পারে তার স্টেপ ফাদার, তার নেইবার,
তার আর খারাপ লাগে না, বরঞ্চ উল্টো মায়া লাগে যে লোকটা কত বৃদ্ধ হয়ে গেছে। আমরা হঠাৎ করে যখন আমাদের নিজেদের বাবা মার দিকেই তাকাই, দেখবে মাঝে মাঝে কিন্তু খারাপ লাগে যে এই মানুষটা কিছুদিন আগেও কতটা ইয়াং ছিল, রাইট? এখন কেমন চুল পেকে গেছে, এখন কেমন তাদের হাঁটতে কষ্ট হয়, এখন একটু কাজ করলেই তারা দুর্বল হয়ে যায়। একটা মনের ভিতর মায়া আসে না? এই লোকটাকেও যেহেতু যে অনেক দিন ধরে বাবা ডাকতো, এই লোকটাকেও যখন সে দেখছে যে এই লোকটার ভিতরেও অনেক একটা বৃদ্ধ ভাব চলে আসছে, যেটা লোকটাকে দেখে অনেক মায়া লাগে। এবং এই লোকটাকে কিন্তু তার মা কম কষ্ট দেয় না। একটা পর্যায়ে এই লোকটার ছেলেকেও সে ছিনিয়ে নিয়ে চলে গেছে। পরবর্তীতে জেড যেটা জানতে পারে, তার মাকে ডিভোর্স দেওয়ার পর টম আর বিয়েও করে নাই এবং তার শারীরিক অনেক রোগে সে আক্রান্ত রাইট নাও, এবং এখানে সে একাই বসবাস করতেছে। তো সব কিছু মিলিয়ে জেডের অ্যাকচুয়ালি তার স্টেপ ফাদারের উপরে অনেক মায়া জন্মায়। তো রাইট নাও টমের যেসব শারীরিক সমস্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যালকোহল, হেপাটাইটিস, লিভার ডিসফাংশন, হার্ট ফেলিয়ারের সমস্যা এবং এনলার্জ হার্টের সমস্যা, এবং তার লাংস মেবি সোয়েলেন করতেছে এবং মাঝে মাঝে কনজেস্টেড হয়ে যাচ্ছে, এবং তার আর্টারিস মেবি 30 to 40% ব্লকেজ হয়ে গেছে অলরেডি। তার মানে বুঝতে পারতেছো এই লোকটা কি পরিমাণে অসুস্থ। সব কিছু মিলিয়ে বলতে পারো জেডের খারাপও লাগতেছে লোকটার জন্য, ওর মেবি সামহাও ওর মা এই লোকটার সাথে যা করছে সব কিছু মিলিয়ে ওর গিল্টও লাগতো। তো এই সব কিছু নিয়ে জেড যেটা চেষ্টা করতো, যখনই ওর সময় পেত লোকটার একটু সেবা করার চেষ্টা করতো। তো যেহেতু এই লোকটা অনেক অসুস্থ ছিল, বাসায় একা থাকতো, মাঝে মাঝে সে বাসায় যেয়ে তার জন্য স্যুপ বানিয়ে দিত, খাবার বানিয়ে দিত। তার যদি কোনো ওষুধপত্রের প্রয়োজন হতো, মানে একটা বাসায় বড় মেয়ে থাকলে বাবার জন্য যা যা করে, জেড চেষ্টা করতো সে টমের জন্য সেগুলো করে দেওয়ার। সবচেয়ে বড় কথা, কারেন্ট সিচুয়েশনটা হচ্ছে 2020 এপ্রিলের কথা। অলরেডি তখন ইউএসএতেও ঢুকে গেছে, যে কারণে ক্যাশ চাইলেও তার বাবাকে হেল্প আউট করতে আসতে পারতেছিল না। ওই সময় অনেক প্রবলেম চলতেছিল। আর যেহেতু টমের বাসার পাশে শুধুমাত্র জেডি থাকতো, তো জেড ডিসাইড করে ওকে সমস্যা নেই, তোমাদের আসতে হবে না, আমি টমকে দেখে নিচ্ছি, আমি ওনার সেবা শুশ্রূষা করতে পারবো। আবার নতুন করে বলতে পারো টম আর জেডের ভিতরে ওই যে ফাদার ডটার রিলেশনশিপটা ছিল সেটা গ্রো করে আরও স্ট্রংলি। এখন যখন টম অনেক অসুস্থ, মানে যদি কেউ ওকে সেবা করতেও চায়, ও যেটা বলে যে না, তোমাদের হেল্প আমি চাই না, আমার সেবা শুধু আমার মেয়েই করবে, আমি জানি ওর থেকে ভালো আমাকে কেউ বাসে না, আমার টেক কেয়ার শুধু ওই করবে। মানে যখন জেড তার বিজনেস পারপাসে বাইরে যায়, কাজে থাকে, অলওয়েজ তার মেয়েকে সে আই লাভ ইউ লেখে এবং তাকে সে মেসেজ দেয়, তুমি নিশ্চয়ই জানো আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসে না, সবসময় মনে রাখবা ড্যাড তোমাকে কত বেশি ভালোবাসে। মানে যদিও বা অনেক বেশি মেসেজ পাঠায় ওর বাবা ওকে, বাট সামহাও এই জিনিসটা জেডও এনজয় করে যে অ্যাটলিস্ট ওকে ভালোবাসার তো কেউ আছে। মানে আচ্ছা যাই হোক, বাবা আমাকে মেসেজ পাঠাতেছে, অ্যাটলিস্ট বাবা আমাকে ভালোবাসে, মানে এরকম টাইপের একটা থিং। রাইট নাও জেডের বয়স 35, ও কিন্তু সিঙ্গেল না, ওর একটা বয়ফ্রেন্ডও আছে, বয়ফ্রেন্ডের নাম অ্যাডাম। আর এই অ্যাডামের আগের ঘরে আবার 2টা সন্তানও রয়েছে। এই 2 সন্তানের সাথে একটু পার্সোনাল টাইম কাটানোর জন্য জেড ডিসাইড করে ওরা 4 জন মিলে মেক্সিকোতে একটা হলিডেতে যাবে। তো ওরা হলিডেতে যায়, ওরা নর্মালি ওদের পার্সোনাল টাইম কাটাচ্ছিল। হঠাৎ করে ওর মোবাইলে একটা কল আসে, ও দেখে যে টম কল দিছে, ও ভাবে নিশ্চয়ই কোনো প্রয়োজনে কল দিছে। তো ফোন ধরে, ও বলে হ্যালো ড্যাড, কোনো প্রবলেম? না, ওরা আমাকে অনেক মারছে, আমাকে মারধর করে আমার কোমরের হাড্ডি ভেঙে দিছে, আমার গা থেকে রক্ত বেরোচ্ছে আর আমার টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। এটা শুনে মানে জেড তো ভয় পেয়ে গেছে, মানে আমার কোমরের হাড্ডি ভেঙে দিছে, আমার রিপ কেস ভেঙে গেছে, আমার সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে, তুমি এক্ষুনি তুমি মেক্সিকো থেকে আসো। মানে জেড এতটা ভয় পায়, মানে ও লিটারালি রেডি ছিল এক্ষুনি ব্যাকপ্যাক রেডি করে মেক্সিকো থেকে চলে আসবে। এগুলো বলতে বলতেই টম জেডকে ছবি পাঠাতে থাকে, বলে কি দেখো আমার ব্লিডিংয়ের ছবি দেখো। জেড যেটা দেখে, টিস্যু পেপারের ভিতরে কয়েক ফোঁটা ড্রপ ব্লাড লেগে আছে এবং পাশেই একটা উত্তেজিতমূলক ড্রিঙ্কিংয়ের বোতল পড়ে আছে। তো ছবিগুলো দেখে জেড নিজেকে জাস্ট কাম ডাউন করানোর চেষ্টা করে, আছে ওকে ফাইন। মানে স্টিল সে তার স্টেপ ফাদারের জন্য ওয়ারিড, বাট এতটাও কিছু হয় নাই। যদি ওনার সাথে কারো হাতাহাতি হয়ে গেছে, তাই ওনার নাক দিয়ে একটু রক্ত পড়েছে এবং
ও সিচুয়েশনটা দেখে বুঝতেই পেরেছে যে উনি মদ খেয়ে এই কাজগুলো করেছে। এমন না যে অ্যাকচুয়ালি ওনার উপরে সিভিয়ার কিছু একটা হয়ে গেছে, ওনাকে এখন হসপিটালাইজ করতে হবে। ও যে ভাবতেছিল যে এক্ষুনি ওর হলিডে ট্রিপটা ক্যান্সেল করে এক্ষুনি ওকে ইউএসএতে ব্যাক করতে হবে, এমন কিছুই হয় নাই। তো যে রিয়েলাইজ করতে পারে ওর স্টেপ ফাদারের যে একটা প্রবলেম ছিল, ওনাকে অ্যাটেনশন বেশি না দিলে উনি অ্যাটেনশন পাওয়ার জন্য যে কোনো কিছু করা স্টার্ট করেন, আবার মেবি উনি সেগুলোই ক্রিয়েট করতেছেন। পরবর্তীতে 2020 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে জেড তার মেক্সিকো ট্রিপ থেকে ইউএসএতে ব্যাক করে। টমের বরাবরই অ্যালকোহলের প্রবলেম ছিল, সো সে যেটা করে অ্যালকোহল এবং তার যে রেগুলার ওষুধ আছে এটা মিক্স করে খেয়ে ফেলে। এটা খাওয়ার পর সে এতটা অসুস্থ হয়ে যায়, ইমিডিয়েটলি ফেন্ট আউট হয়ে পড়ে যায়। জেড এই খবরটা জানার পর ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজ করে। মানে লাকিলি তার বাসা থেকে হসপিটাল মাত্র 10 মিনিটসের দূরে ছিল। হসপিটাল নিয়ে যাওয়ার পর যেটা জানতে পারে তার একটা রিব কেস ভেঙে গেছে। জেডকে ডক্টররা যেটা জানায় যে ওষুধটা বেসিক্যালি ডিপ্রেশন এনজাইটির জন্য তাকে প্রেসক্রাইব করা হয়েছিল। নর্মালি এই ওষুধটা মাথা লাইট ওয়েট করার একটা ওষুধ, বাট যখন এটা অ্যালকোহল দিয়ে খায়, এটা কাইন্ড অফ বলতে পারো মানুষ অ্যালকোহল খেয়ে যেরকম টাইপের নেশা করে, এটাকে নেক্সট লেভেলে নিয়ে পৌঁছায়। যেহেতু এই লোকটা শারীরিকভাবে এত অসুস্থ ছিল, তাই তার বডি লোড নিতে পারে নাই, তাই তিনি অসুস্থ হয়ে এভাবে অজ্ঞান হয়ে পড়ে ওনার রিবকেজ উনি ভেঙে ফেলছেন। বাট ওনাকে দেখে যেটা মনে হয়েছে ওনার বডি টেস্ট করার পর, উনি এই দুটা জিনিস মিক্স করে খেতে আসক্ত। ডক্টররা জেডকে যেটা জানায় যে রাইট নাও আপনার স্টেপ ফাদারকে আমরা আমাদের অবজারভেশনে রাখতে চাচ্ছি, বিকজ উনি যে পরিমাণে অসুস্থ এবং যেই মিক্সচারটা বানায় উনি খাইছেন, এটা ওনার উপরে কী টাইপের সাইড এফেক্ট ফেলছে আমরা বুঝতে পারতেছি না। মানে রাইট নাও তো উনি ভালো আছেন, আর উনি কতক্ষণ ভালো থাকবেন এবং পরবর্তীতে এটার সাইড এফেক্ট ওনার উপরে কী পড়বে আমরা বুঝতে পারতেছি না। তো আমরা চাচ্ছি উনি বেশ কিছুদিন হসপিটালাইজ থাকুন। তো জেড বলতে ফাইন, আমার কোনো সমস্যা নাই। তো জেড চিন্তা করে যতদিন আমার স্টেপ ড্যাড হসপিটালে আছে, ওনার বাসাটা তো একদম ম্যাস হয়ে আছে, তো আমি একটা কাজ করি, আমি যে ওনার অ্যাপার্টমেন্টটা ক্লিন করে দিই। আর যাই হোক, আমি চাই না এতদিন পর উনি বাসায় ফিরে উনি নোংরা বাসা দেখুক। পরদিন যে অফিস থেকে বাসায় ফেরার পথেও চিন্তা করে আমার নিজের বাসায় ঢোকার আগে টমের বাসায় যে টমের বাসাটাকে আগে ক্লিন করে ফেলি। এর রিজন যে কোনো মুহূর্তে হসপিটাল থেকে কল আসতে পারে যে টমকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে, তো তখন হয়তো বা আমি আর সময় পাবো না টমের বাসাটা ক্লিন করার। তো টমের বাসাতে যায়, পুরো বাসাটাকে ক্লিন করে। ও চিন্তা করে টমের অফিস এরিয়াটাকেও আমি ক্লিন করে দিই। জেড টমের অফিস এরিয়াতে যেয়ে দেখে যে ওর পুরো কম্পিউটারটার উপরে একদম ধুলা পড়ে গেছে। তো চিন্তা করে ওফো, এই লোকটা মনে হয় একদমই সময় পায় না ওর কম্পিউটারটার ডাস্টটা ঝাড়তে। তো একটা কাপড় এনে চিন্তা করে যে কম্পিউটারটা একটু মুছে দিই। তো জেড যখন তার স্টেপ ফাদারের পুরো কম্পিউটারটা মুছতেছিল, হঠাৎ করে মাউসটা তার হাতে নাড়া লেগে কম্পিউটারের লক স্ক্রিনটার লাইটটা জ্বলে ওঠে। আর এই কম্পিউটারের লক স্ক্রিনে যে পিকচারটা ছিল, এটা দেখার জন্য জেড একদমই প্রস্তুত ছিল না। জেড কেন, পৃথিবীর কেউই এটা দেখার জন্য মনে হয় প্রস্তুত থাকে না। জেড যেটা দেখে, তার স্টেপ ফাদারের কম্পিউটারের লক স্ক্রিন হচ্ছে তার জন্মদিনের পোশাক পরা একটা ছবি, তার একটা পিকচার। জেড পুরো মূর্তির মতো করে দাঁড়ায় আছে, যেটা আমি কি দেখতেছি, মানে যাকে আমি আমার বাবার দরজা দিয়েছি, এই লোকটার পিসির লক স্ক্রিন হচ্ছে আমার পিকচার। কিছুদিন আগেই জেডের একটা ক্যামেরা হারাই গেছে। এই ক্যামেরার ভিতরে একটা মেমোরি কার্ড ছিল, আর এর ভিতরে তার অনেক সংবেদনশীল পিকচার ছিল তার বয়ফ্রেন্ডের সাথে। তো চিন্তা করতে থাকে, তার মানে এই ক্যামেরাটা হারায় নাই, টম চুরি করছে। আর সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে, রাইট নাও ও লক স্ক্রিনে যে ছবিটা দেখতেছে, এই ছবিটা ওর রিসেন্ট ছবি না,
মানে মানুষ তো নিজের ছবি দেখে বুঝতে পারে, নিজের দেখে বুঝবে না? এটা ওর টিনেজার কালের ছবি, লিটারেলি যখন ওর বয়স 16 কি 17, ওর আন্ডার এজ কালের পিকচার। মেবি ও কিউরিয়াসের চোটে তুলছিল, যে কোনো কারণেই ও তুলছিল নিজের ছবি নিজে। এই লোকের হাতে সেই ছবিটা পৌঁছাইছে এবং এটাকে সে লক স্ক্রিন হিসাবে রেখে দিছে। মানে এটা দেখে ওর গা গুলাই উঠছে, ওর বমি আসা শুরু হয়ে গেছে, যে তার মানে এত বছর ধরে এই লোকটা আমাকে কোনোদিনই মেয়ের চোখে দেখে নাই। মানে এখন মানে পুরো দুনিয়া ওলট পালট হয়ে গেছে জেডের, যে আমি কাকে বাবা ডাকতেছি, আমি কাকে এতদিন ধরে, আমি কার সাথে বসবাস। মানে জেডের পুরো পৃথিবী রাইট নাও ওলট পালট হয়ে গেছে। মানে এখন ও কাকে বিশ্বাস করবে, ওর মাথার কাজ করতেছে না। মানে ও কাকে এতদিন ধরে বাবা ডাকছে, কাকে সে তার হোল রেসপেক্ট দিছে, ওর মাথা আর ফাংশন করতেছে না। জেড বারবার চিন্তা করতে থাকে, না না না, এটা হচ্ছে আমার টিনেজার কালের ছবি, আমার এত ইয়াঙ্গার এজের ছবি টমের হাতে আসলো কিভাবে, এটা আমাকে খুঁজে বের করতেই হবে। তো জেড যেটা করে, টমের পুরো কম্পিউটারটা সার্চ করা শুরু করে, যে দেখি আর কি কি আছে ওর কম্পিউটারে। কম্পিউটারে যদি তুমি কোনো ছবি লক স্ক্রিন করতে চাও, তার মানে এটা ভিতরে কোনো জায়গায় সেভ করা আছে, রাইট? তো ও চিন্তা করে যে এটা কোথায় ভিতরে সেভ করা আছে সেটা আমার বের করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে এটা কবে সে সেভ করেছিল। সেটা থেকে আমি আন্দাজ করতে পারবো যে ও কবে থেকে আমার ছবি, এরকম টাইপের জিনিস ওর কম্পিউটারে রাখা স্টার্ট করছে। তো এই জিনিসটা মাথায় নিয়েই জেড ওর ডেস্কটপে বসে জাস্ট রিসার্চ করা স্টার্ট করে দেয়। ছবিটা অরিজিনালি কোথায় সেভ করা হয়েছে এটা খুঁজতে, যে অ্যাকচুয়াল ফোল্ডারটা ও ফাইনালি খুঁজে বের করে। যখন ওই ফোল্ডারটাতে জেড ক্লিক করে, ফোল্ডারটা খোলার পর জেডের আর ব্রেন কাজ করতেছে না। ফোল্ডারটার ভিতরে একটা না, দুইটা না, শত শত পিকচার ওর স্টেপ ফাদার এখানে সেভ করে রাখছে। মানে ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে সিন সব কিছু এখানে আসছে। মানে ও আজ পর্যন্ত যত ছবি ওর ফোনে তুলছে, মেবি ওর বয়ফ্রেন্ডদের সাথে ও শেয়ার করছে, সব কিছু এখানে রয়েছে। জেডের স্টেপ ফাদার প্রত্যেকটা সিচুয়েশনকে মাথায় রেখে এক একটা ফোল্ডারের নাম দিছে। মানে জেডের শাওয়ার, যেটা এই করছে, যে সেই করছে, এরকম করে প্রত্যেকটা ফোল্ডার সাজায়, এক একটা ফোল্ডারের ভিতরে সেই টপিকের সব ছবিগুলোকে তিনি রাখছেন। যে এক একটা ফোল্ডার ওপেন করতেছে আর মাথায় হাত দিতেছে, এক একটা ফোল্ডার ওপেন করতেছে আর মাথায় হাত দিতেছে। মানে প্রত্যেকটা ফোল্ডারে সেই টপিক অনুযায়ী সব ছবি এখানে অ্যাভেলেবেল আছে। মানে এক কথায় বলতে পারো এটা হচ্ছে জেডের স্টেপ ফাদারের জিগ্লোপিডিয়া। উনি এই ছবিগুলো রীতিমতো কালেক্ট করছে প্রায় 12-13 বছর ধরে। তার মানে তার স্টেপ ফাদার তাকে এই নজরে একদম ছোট্টবেলা থেকে দেখে, মানে যখন থেকে তার পরিচয়। জেড রিয়েলাইজ করতে পারে ওর মন একদম ভেঙে গেছে। মানে এর মানে উনি যে আমাকে বলতো, দেখো আমি তোমাকে ভালোবাসি, আমার মতো ভালো তোমাকে কেউ বাসে না, এর মানে এই কথাগুলো উনি কখনোই বাবা যেভাবে মেয়েকে বলে সেইভাবে বলে নাই। উনি অ্যাজ এ ফাইলারের ওয়েতে বলেছেন যে দেখো আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেভাবে আর কেউ ভালোবাসে না, এই ওয়েতে বলেছেন। পরবর্তীতে জেড এটাও রিয়েলাইজ করতে পারে এই ফোল্ডারগুলোতে এমন কিছু ছবি আছে যে ছবিগুলো জেড রেকগনাইজ করতে পারতেছে না যে ও কখন তুলেছে এবং কে ওকে তুলে দিয়েছে। পরবর্তীতে একটু চিন্তা করতে করতে যেটা রিয়েলাইজ করতে পারে, এই ছবিগুলো হচ্ছে ওর আর্লি 20s। এরপরে কাট করার মনে পড়ে এই সময় তো আমি টমের সাথে একই বাসায় থাকতাম। তার মানে শাওয়ার করতে করতে আমার যে ছবিগুলো তোলা হয়েছে, অথবা ঘুমের সময় আমার যে ক্লোজলি ছবিগুলো তোলা হয়েছে, এগুলো আমার কনসার্ন নিয়ে কেউ তুলে নাই। তার মানে আমি যখন ঘুমিয়ে থাকতাম অথবা আমি যখন শাওয়ার করতাম, লুকিয়ে লুকিয়ে কেউ আমার এই পিকচারগুলো তুলতো। তার মানে টম পিপিং টমের মতো ওর এই ছবিগুলো তুলতো। টম অ্যাকচুয়ালি পিপিং টম। অতীতের কথা চিন্তা করে জেডের লিটারলি কান্না আসতে থাকে, বমি আসতে থাকে, নিজের উপরে ঘৃণা উঠতে থাকে যে কেন এই লোকটাকে ও কাছে আসতে দিছে, কেন এই লোকটাকে ও নিজেকে ভালোবাসতে দিছে।
মানে একটা টাইমে ও তো মনে করতো যে টম ওকে অ্যাকচুয়ালি বাবার মতো ভালোবাসে। এরপর আস্তে আস্তে জেডের ছোটবেলার কথা মনে পড়তে থাকে যে টম কখনোই তার অফিসে কাউকে অ্যালাউ করতো না। আর যেহেতু এত বছর ধরে জেডের ছবি সে কালেক্ট করতেছে, এখন জেড চিন্তা করতে থাকে তার মানে একা একা বসে বসে তার ছবি টম এখানে দেখতো। না জানি এগুলো দেখে দেখে সে কী করতো, না জানি এগুলো ও কোথায় সেন্ড করতো, কেন ও এই ভিডিওগুলো সে কালেক্ট করতো, এগুলো দিয়ে ও কী করতো, এগুলো চিন্তা করে করে মানে ইমিডিয়েটলি ওখানে বসেই বলতে পারো জেড অসুস্থ বোধ করতে থাকে। এই মুহূর্তে জেড বেসিক্যালি বুঝতে পারতেছিল না কি অ্যাকচুয়ালি করা উচিত হবে। কোনো কিছু না বুঝতে পেরে জেডের একজন ভালো বন্ধু মাইককে সে কল করে এবং সব কাহিনী খুলে বলে। মাইক যেটা বলে, তুমি টমের ডিভাইস থেকে তোমার সব ভিডিও রাইট নাও ডিলিট করো, রাইট নাও। জেড চিন্তা করে ভিডিও ডিলিট করলে তো মনে হয় না কোনো লাভ হবে। টম যে টাইপের পার্সন, মেবি অন্য কোনো জায়গায় ওই সব কিছু সেভ করে রাখতে পারে। আর ও যখন এই টাইপের উত্তেজিতমূলক ড্রিঙ্কস সেবন করে, ও তো অনেক অ্যাগ্রেসিভ টাইপের পার্সন হয়ে যায়। না জানি বাসায় এসে ও কি টাইপের কাজ করে যখন ও এসে দেখবে আমি এগুলা ডিলিট করে ফেলছি। এরপরে যে চিন্তা করে যে আমার অন্য কোনো ফ্রেন্ডকে কি কল করে সেকেন্ড অপিনিয়ন নেওয়া উচিত হবে। তো জেডের আরেকটা ক্লোজ ফ্রেন্ডের নাম সারা, ও সারাকে কল করে। সারা ওকে দুইটা অপশন দেয়, একটা হচ্ছে পুলিশকে তুমি এইসব এভিডেন্স দেখিয়ে পুলিশের থেকে রেস্ট্রেনিং অর্ডার নিয়ে নাও যেন তোমার চারপাশে কখনোই টমার না আসতে পারে, আর দুই তুমি এইসব ইনফরমেশন পুলিশকে দিয়ে টমের নামে একটা কেস করতে পারো। যদিও বা সারার কথায় যুক্তি ছিল, বাট জেডের মন মানতেছিল না। জেড যেটা চিন্তা করতে থাকে, আমি যদি পুলিশকে কল করি আর টমকে আমি জেলে রাখারও চেষ্টা করি, ও কতদিনই বা জেলে থাকবে? কারণ এই টাইপের ক্রাইমে মনে হয় না একটা মানুষ বেশি দিন জেলে থাকে। যে টাইপের বিশ্বাসঘাতকতা ওর সাথে ওর স্টেপ ফাদার করেছিল, ওনার তো আরও চরম শাস্তি পাওয়া উচিত। তাই জেডের মোবাইল ফোনে সেভ থাকা একটি ফোন নাম্বারে জেড কল দেয়, যেই ফ্রেন্ডের নাম হচ্ছে দ্য ফিক্সার। জেড বেসিক্যালি ফিক্সারকে চিনে না, বাট ওরা সেম সার্কেলে বিলং করে। আর ওদের সার্কেলে একটা জোকস আছে যে তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় যেটা তুমি নিজে পারবে না, ফিক্সার তোমাকে করে দিতে পারবে। তো সেখান থেকে বেসিক্যালি ফিক্সারের কথা হঠাৎ করে ওর মনে পড়ে যে মেবি ফিক্সার আমাকে হেল্প করতে পারবে, তাই সে ফিক্সারকে বেসিক্যালি কল করে। ফিক্সার ছেলেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যালেন রোজ। অ্যালেন রোজ একে এ ফিক্সারের সাথে জেড প্রথমবারের মতো যোগাযোগ করে ফেসবুকের মাধ্যমে। তো জেড নিজেই তাকে ফেসবুকে নক করে আর বলে, অ্যালেন রোজ, তোমার নাম্বার আমাকে স্যাম দিয়েছে, তোমাকে আমার প্রয়োজন, তুমি কি আমার সাথে লাঞ্চ করতে পারবা? অ্যালেন রোজ ওকে জানায় যে স্যাম যেহেতু আমার নাম্বার তোমাকে দিয়েছে, তো তোমার সাথে তোমার দেখা করতেই হবে। তো তুমি কি আমাকে মেসেঞ্জারে বলবা তোমার কি প্রবলেম, নাকি দেখা হলেই বলবা? অবশ্যই এই টাইপের কথাবার্তা আমাদের অনলাইনে না বলাই ভালো। তার মানে তারা রাইট নাও যে টাইপের কথাবার্তা বলতে চাচ্ছে, তার মানে এটা খুবই কনফিডেন্সিয়াল। পরবর্তীতে জেড ফিক্সারকে মেসেজ দেয় যে স্যাম আমাকে বলছে যে যদি আমার কখনো অ্যাকচুয়াল হেল্পের প্রয়োজন হয়, আই মিন অ্যাকচুয়াল হেল্প, আমি যেন তোমাকে নক করি। রাইট নাও আমার যে সিচুয়েশন, আমি অ্যাকচুয়ালি জানি না এইটা আমি কিভাবে হ্যান্ডেল করব, এটা কোয়াইট পার্সোনাল, দ্যাটস ওয়াই আমি তোমাকে নক করেছি। অ্যালেন যেটা বলে, স্যাম যেহেতু তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তোমার প্রবলেম তোমাকে ফিক্স করতেই হবে। তো এই কথা বলে প্রথমবারের মতো 2020 সালের ডিসেম্বর মাসের 24 তারিখে তারা দেখা করার দিন ফিক্স করে। তার মানে এখনও কিন্তু টম হসপিটালে রয়েছে, আর তারা ক্রিসমাসের আগের দিন প্ল্যানিং করছে ওরা দেখা করবে। প্রথমেই তোমাদেরকে যেটা বলে নিতে চাই, অ্যালেনের সাথে কিন্তু জেডের আগে কখনোই দেখা হয় নাই। 2020 সালের ডিসেম্বর মাসের 24 তারিখে এটাই কিন্তু তাদের প্রথম দেখা। তারা কিন্তু কোনো ব্যাপার ফিক্সিং করার জন্যই তারা দেখা করে। তো সেখানে যায় যে তার সব প্রবলেম তার সাথে শেয়ার করে, বাট এই কথাবার্তা বলার ভিতরেই তাদের ভিতরে একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়। অ্যালেন যেটা জানায়, প্রথমবার জেডকে দেখার সাথেই মানে সে খুবই তার প্রতি অ্যাট্রাকটিভ ফিল করে এবং সে জেডের প্রেমে পড়ে যায়। তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে ফেলে, বাট অ্যালেন যেটা জানায় এটা খুবই ক্যাজুয়ালি ছিল।
নট দ্যাট সিরিয়াস। ক্রিসমাসের পরদিন সকালবেলা অ্যালেনের মোবাইলে জেড একটা মেসেজ পাঠায়, আমি আমার সারা ঘরে প্লাস্টিকের টার্পেল বিছিয়ে রেখেছি এবং আমার বালিশের নিচে আমি একটা রড এবং ছুরি রেখে দিয়েছি। যেই মেয়ের ঘরে প্লাস্টিক বিছানো আছে তার ঘরে কোন পুরুষ আসতে চাবে? কারণ যখনই কোনো একজন আননোন মানুষ আমার ঘরে ঢোকার চেষ্টা করবে, প্লাস্টিকের উপরে তিনি পাড়া দেওয়ার সাথে সাথে আমি তার পায়ের আওয়াজ শুনতে পাবো এবং তখনই আমি তাকে রড দিয়ে আঘাত করব এবং ছুরি দিয়ে অ্যাটাক করব। বুঝতে পেরেছ? মানে তুমি শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে যখন থেকে জেড জানতে পেরেছে তার স্টেপ ড্যাড তার সাথে এত বছর ধরে কি করেছে আর তার ছবি কিভাবে কালেক্ট করেছে, এগুলো জানার পর থেকে সে এত ডিসগাস্টিং ফিল করেছে। রাইট নাও সে প্যানিক অ্যাটাক করতেছে। তার কাছে মনে হচ্ছে তাকে মনে হয় কোথা থেকে না কোথাও কেউ দেখতেছে, যে কারণে সে সারা রাত এখন আর ঘুমাইতেও পারে না। সারা ঘরে প্লাস্টিকের প্যাকেট বিছায় রাখে, কেউ পা দিলে সে যেন দেখতে পায়। মানে এরকম লেভেলের প্যানিক আউট সে রাইট নাও হচ্ছে। এবং যে এই টেক্সট মেসেজে আরেকটা কথাও বলে যে হোপফুলি তুমি এর ভিতরে কোনো একটা প্ল্যান তাড়াতাড়ি তৈরি করতে পারবে। এখন সে কোন প্ল্যানের কথা তৈরি করতে বলতেছে এটা এখন পর্যন্ত কেউ জানে না। এরপরে জেড অ্যালেনকে আরেকটা টেক্সট মেসেজ পাঠায় যেখানে লেখা ছিল, তোমাকে দ্রুত কোনো একটা প্ল্যান ফিগার আউট করতে হবে, আদারওয়াইজ আমাকে তোমার শাওয়ার করার সময় পাহারা দিতে হবে। এর মানে যেটা জানা যায় যে জেড এতটাই প্যানিক আউট করতেছিল ও শাওয়ার করতেও ভয় পেত। সো যখন সে শাওয়ার করতো অ্যালেনকে কল করে সে বাসা থেকে ডেকে নিয়ে আসতো আর বলতো আমি শাওয়ার করব, তুমি বাইরের দরজায় দাঁড়ায় থেকে আমাকে পাহারা দিবা। যে কারণে সে অ্যালেনকে মেসেজ করে যে তুমি তাড়াতাড়ি একটা প্ল্যান ক্রিয়েট করো। হু নোজ এটা কি প্ল্যান, বাট এই প্ল্যানটা করার মাধ্যমে তাকে কিছু একটা করতে হবে যেন তাকে আর পাহারা দিতে না হয় যখন জেড গোসল করবে। এবং এরপরেও বলে যে আমি রাইট নাও টমের হসপিটালে আছি এবং আমি চেক করতে আসছি টম তার স্ট্রেংথ ব্যাক পেয়েছে কিনা, মানে সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে কিনা। আমি যদি একটু বুঝতে পারি যে টম সুস্থ হয়ে উঠেছে, আমাদের যত তাড়াতাড়ি পসিবল আমাদের প্ল্যানটা রেডি করতে হবে। যখন জেড এলেনের সাথে এই টাইপের কথা বলছিল তখন অলরেডি 2020 সালের 28শে ডিসেম্বর, তার মানে বেশ কয়েকদিন হয়ে গেছে টম এখন হসপিটালে রয়েছে। তার মানে যে কোনো মুহূর্তে সে হসপিটাল থেকে বের হয়ে আসতে পারে এবং টমের যে হেলথ ইন্স্যুরেন্সটা আছে সেটাও শেষ হয়ে আসতেছে। সো যে কারণে প্যানিক করতেছে জেড, ওর স্টেপ ফাদার তো আর হসপিটালে বেশি দিন থাকবে না। সো তাই যত দ্রুত সম্ভব অ্যালেনকে একটা প্ল্যান তৈরি করতে হবে। এরপর আসে সেই দিন, যে দিনটাকে নিয়ে অ্যাকচুয়ালি আজকের 12 প্যাচাল 2020 সালের 31শে ডিসেম্বর সকাল 10:52 জেড তার স্টেপ ফাদারের কম্পিউটারে যে যত এভিডেন্স আছে তার স্টেপ ফাদারের কম্পিউটারে, মানে তার যত সেন্সিটিভ পিকচার, এগুলো সবগুলো সে ডিস্ট্রয় করে, সবগুলো সে ডিলিট করে দেয়। এই ছবিগুলোকে কম্পিউটার থেকে ডিলিট করার আগে সে যেটা করে, এই কম্পিউটারে যে এই ছবিগুলো ছিল সেটার প্রমাণ তার নিজের কাছে রাখার জন্য, মানে ধরো কম্পিউটারে এই ছবিগুলো আছে, এই প্রমাণটা আমি জাস্ট আমার নিজের কাছে রাখার জন্য আমি আমার মোবাইলে কয়েকটা ধরো ছবি তুলে রাখতেছি যে হ্যাঁ এই কম্পিউটারে এই ছবিগুলো ছিল। জ্যাক ড্যানিয়েল মেবি এটা কোনো টাইপের ড্রিঙ্কস, সেটা ঢেলে সে হার্ড ড্রাইভটাকে নষ্ট করার চেষ্টা করে। এরপরে সে চিন্তা করে মেবি এটার উপরে ড্রিঙ্কস ঢাললে মেবি এটা নষ্ট হবে না, এরপরে সে এটাকে ভেঙে গুঁড়ো করে ফেলার চেষ্টা করে। এরপরে সে ভাবে যে মেবি এবার এই হার্ড ড্রাইভটা নষ্ট হয়ে গেছে। 11:19 ফাইনালি টম তার হসপিটাল থেকে ডিসচার্জ হয় আর তাকে নিতে গিয়েছিল তারই স্টেপ ডটার জেড। নার্স যেটা জানায় যখন টমকে রিলিজ দেওয়া হয় তার সব কিছুই নর্মাল ছিল, মানে তার ব্লাড প্রেশার, তার ব্রিদিং কোনো প্রবলেমই ছিল না এবং সে জানতো সে কোন ডেটে এবং কোন টাইমে তাকে রিলিজ দেওয়া হচ্ছে, তার নাম কি এবং কে তাকে নিতে আসছে, সে সব কিছুই চিনতে পারতেছিল। নার্সরা যেটা জানায় যে যখন জেড টমকে রিসিভ করতে আসে, টমকে দেখার সাথে সাথে জেড যেটা বলে, সি ড্যাড তুমি কিন্তু বলতে পারবা না আমি তোমাকে ভালোবাসি না, এই দেখো আমি তোমাকে রিসিভ করতে আসছি। এখন জেডের সাথে যদি এত কিছু হয়ে থাকে, কেন জেড এই কথা বলছে আমি জানি না। আর মানুষের সামনে নিজেকে ও খুবই নর্মাল করতে চাচ্ছিল, মেবি এই কারণে বলছে। এই কথাটা বলার পর জেড তার স্টেপ ফাদার টমকে নিয়ে তার গাড়িতে উঠে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় যখন তারা রওনা দিয়েছে
এরপর মাত্র 11 মিনিট পর, মানে 11টা বেজে 30 মিনিটে জেডের মোবাইল থেকে এলেনের মোবাইলে একটা মেসেজ যায়। এলেনকে যেই এক্স্যাক্ট মেসেজটা লেখে, আই জাস্ট টোস্ট দ্য হেল আউট অফ হিম। সো এই মেসেজটা শুনে কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে মেবি জেড কোনো একটা কিছু টমকে ইনজেক্ট করেছে ওভারডোজ করে। পরবর্তীতে জেডের মোবাইল থেকে এলেনের মোবাইলে আরেকটা মেসেজ যায় যে আমি ডিক্সি লাইনে গাড়িটা থামাচ্ছি, লেট মি নো। ডিক্সি লাইন সম্ভবত একটা হার্ডওয়্যার টাইপের একটা স্টোর। সো এই স্টোরের সামনে সম্ভবত জেড এলেনের জন্য ওয়েট করতে চাচ্ছিল। মেবি ও চাচ্ছিল এলেন আসার পর ওরা দুজন মিলে কোনো একটা প্ল্যান ক্রিয়েট করবে, আর ওরা দুজন মিলে টমের সাথে কিছু একটা করার চেষ্টা করবে। তো ডিক্সি লাইনে যাওয়ার পর টমকে গাড়িতে রাখা অবস্থাতে জেড ডিক্সি লাইনের ভিতরে যায়। সেখান থেকে সে 2টা জিপ টাই পারচেস করে, একটা টাওয়েল পারচেস করে এবং 2 সেট হ্যান্ড গ্লোভস পারচেস করে। যে জিনিসগুলো সে পারচেস করেছে সেগুলো খুবই কোশ্চেনেবল এবং খুবই সন্দেহজনক। ডিক্সি লাইন থেকে এত কিছু কেনাকাটা করার পর জেড তার গাড়ি চালিয়ে টমকে নিয়ে এখান থেকে বের হয়ে যায়। এরপর রাস্তায় অনেকক্ষণ সে ঘোরাঘুরি করতে থাকে। বেসিক্যালি সে এখন এলেনের মেসেজের জন্য অপেক্ষা করতেছিল যে কখন অ্যালেন তার মেসেজ ব্যাক করবে এবং তাকে সে বলবে যে হ্যাঁ আমি আসতেছি, তোমরা অমুক জায়গায় অপেক্ষা করো, এবং সে সেখানে যেয়ে মেবি অ্যালেনের সাথে দেখা করবে আর সেখানেই তাদের প্ল্যানটা তারা সম্পন্ন করবে। বাট সে যেটা দেখতে পায় অ্যালেন আর মেসেজ ব্যাক করতেছে না। সো জেড অস্থির হতে থাকে আর কন্টিনিউয়াসলি গাড়ি চালাতে থাকে। অ্যালেনের কোনো নামগন্ধ নাই। যেহেতু অ্যালেন তার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছিল না, এরপরে জেড চিন্তা করতে থাকে যে আমাকে প্ল্যান বি রেডি করতে হবে। আমি এক কাজ করি, আমি টমকে নিয়ে বাসায় চলে যাই, যেভাবে ওকে বাসায় নিয়ে আমি বাসার ভিতরে নিয়ে চলে যাব। বাট জেড যখন টমের বাসার সামনে গাড়িটা পার্ক করে এবং গাড়ির পিছনের দরজা খুলে টমকে বের করার চেষ্টা করে, টমের বডিতে আর এতটুকু শক্তি ছিল না যে নিজের পায়ে হেঁটে সে তার বাসার ভিতরে ঢুকতে পারবে। সে গাড়ি থেকে এক পা বের করেই নিচে টপ করে পড়ে যায়। আর যখন জেড এটা দেখে ও প্যানিক আউট করতে থাকে যে হ্যাঁ মানে টম তো পড়ে গেছে, এখন ওকে আমি কিভাবে তুলবো, আমি ওকে কিভাবে ঘরের ভিতরে নিব। এখন ও প্যানিক করতে করতে কন্টিনিউয়াসলি অ্যালেনকে টেক্সট করতে থাকে যে অ্যালেন তুমি কোথায়, তুমি আসতেছো না কেন, তুমি তো বলছিলে তুমি আমাকে হেল্প করবা, এখন আমি টমকে কিভাবে ঘরের ভিতরে নিব, ও তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, তোমার তো কথা ছিল আমাকে হেল্প করার, তুমি কখন আসবা। চিন্তা করো এখন মেবি সকাল 12টা সামথিং বাজে, একদম দুপুরবেলার টাইম। যে কোনো মুহূর্তে যে কেউ দেখে ফেলতে পারে যে টম এরকম সকালবেলার দিকে মাটিতে শুয়ে আছে। এই জিনিসটা চিন্তা করি তো জেড অনেক প্যানিক আউট করতেছে। তো যে কারণে সে বারবার অ্যালেনকে মেসেজ করতে থাকে যে আমার বডিতে অ্যাকচুয়ালি এতটুকু শক্তি নাই যে আমি তাকে উঠিয়ে ড্রাইভওয়ে থেকে নিয়ে আমার গাড়িতে করে চলে যাব। তো তুমি প্লিজ রাইট নাও এখানে আসো, আমাকে সাহায্য করো, জাস্ট এতটুকু সাহায্য করে তুমি চলে যাও, তাতেও হবে। দেখো অ্যালেন বলছিল জেডকে সাহায্য করবে, রাইট নাও সে তার টেক্সট মেসেজ ব্যাক করতেছে না, তার ফোনও ধরতেছে না। এই মুহূর্তে এই ঝামেলার হাত থেকে বাঁচার জন্য সবচেয়ে সহজ উপায় আমি মনে করি জেডের যেটা ছিল পুলিশকে কল করা। বাট পুলিশকে কল না করে আর যা যা করা যায় জেড সেটাই করতেছিল। অনেক নেটিজেনরাই যেটা চিন্তা করতে থাকে মেবি জেড যে সবাইকে বলতেছিল যে সে তার স্টেপ ফাদারকে ওভারডোজেস করেছিল, মেবি মোর দ্যান দ্যাট সে তার ফাদারের সাথে করেছিল, যে কারণে সে কোনো মতেই পুলিশকে ডাকতেছিল না। তো ওই মুহূর্তে যখন অ্যালেন তার টেক্সট মেসেজের রিপ্লাই দিচ্ছিল না, সে পুলিশকে কল না করে সে তার এক্স বয়ফ্রেন্ড অ্যাডামকে কল দেয়, যার সাথে 15ই ডিসেম্বর মেক্সিকো থেকে ঘুরে এসেছিল। কল দিয়ে বলে যে অ্যাডাম রাইট নাও আমার 911-এ কল দেওয়ার মতো ইমার্জেন্সি সিচুয়েশন, প্লিজ তুমি কি আমাকে একটু বাসায় এসে হেল্প করতে পারবা। অ্যাডাম ওকে যেটা বলে, সরি সুইট হার্ট, আমি রাইট নাও ট্যাটু করাচ্ছি, এই মুহূর্তে তো আমার আসা পসিবল হবে না। আচ্ছা আমাদের গুড ফ্রেন্ড চাকি আছে না, ওকে তুমি একটা কল দাও। তো যেটা বলে চাকির সাথে তোমার প্রায় 1 বছর উপরে কথা হয় না, চাকিকে কল দিয়ে আমি কিভাবে ওর থেকে হেল্প চাই।
সরি, তাহলে আমার কিছু করার নাই, কজ আমি ট্যাটু করাচ্ছি এই কথা বলে ওর বয়ফ্রেন্ড লিটারেলি ফোনটা রেখে দেয়। তো এরপর কোনো উপায় না পেয়ে জেড ওর ওই চাকি ফ্রেন্ডকে কল করে। চাকি যেটা জানায় রাইট না ও এখানে নাই, ও কোনো একটা মরুভূমিতে ঘুরতে গেছে, যে কারণে চাকি ও জেডকে কোনো মতে হেল্প করতে পারে না। তো চাকির সাথে জেড যখন ফোনে কথা বলতেছিল, হঠাৎ করে যেটা দেখতে পায় ওদের আরেকটা নেইবার জর্জ ওর সামনে দিয়ে হেঁটে আসতেছে। বলতে থাকে নো নো নো, এটা তো হতে পারে না, এটা খুবই খারাপ হতে যাচ্ছে, কজ জর্জ যদি সামনে এসে দেখে টমের এরকম খারাপ অবস্থা, তাহলে তো আমার অনেক বিপদ আসতে যাচ্ছে। তো হঠাৎ করে জর্জ সামনে এসে বলে, টমের অবস্থা তো ভালো মনে হচ্ছে না, ব্যাপারটা কি? তো জেড খুবই নর্মালভাবে বলে, ওনার তো অবস্থা আপনারা জানেন, উনি কতটা অ্যালকোহলিক টাইপের পার্সন। তো কিছুদিন আগেই উনি ওষুধের সাথে অ্যালকোহল মিশিয়ে খাওয়ার কারণে ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমি রাত্রেবেলা ওনাকে হসপিটালে নিয়ে যাই। তো 2 দিন ওখানে থেকে ওনাকে আজকে ডিসচার্জ করা হয়েছে। এরপরও ওনাকে এত ওষুধ খাইয়ে রাখার পরও এখন উনি সুস্থ হয় নাই, এখনও উনি হাঁটতে পারতেছেন না, ওনার অবস্থা অনেক খারাপ। ড্রাইভওয়ে থেকে নামানোর সাথে সাথেই উনি মাথা ঘুরে পড়ে গেছেন। আমার ফ্রেন্ড ঘরের ভিতরেই আছে, ওকে আমি ডাকতেছি, ও এক্ষুনি আসতেছে, আমি ফোন কল করতেছি, কোনো সমস্যা নেই, ও এক্ষুনি ভিতর থেকে এসে এক্ষুনি আমাকে হেল্প করবে ওনাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তুমি বাড়িতে আসো, তুমি আমাকে এক্ষুনি সাহায্য করো, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ, আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই, ও এসেই আমাদেরকে হেল্প করতেছে, কোনো সমস্যা নেই। তো জর্জ বুঝতে পারতেছিল যে জেডের মানে কোনো সাহায্য চাচ্ছে না জর্জের থেকে। তো জর্জ এই অকওয়ার্ডনেসটা দূর করার জন্য বলছে, ওকে ওকে সমস্যা নেই, ঠিক টাইম, তোমরা তোমাদের মতো কাজ করো, আমি চলে যাচ্ছি। যে যদি ও বলতে থাকে, এই টম বাড়ি, কোনো সমস্যা নেই তো তোমার? তো দূর থেকে যেটা দেখতে পায় যে টম কোনো এরকম কোনো কিছু করার চেষ্টা করতেছে, যে তোমরা না 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 কোনো সমস্যা নেই, উনি স্টিল নাও নেশার ভিতরে আছেন, ঘরের ভিতরে, কোনো সমস্যা নেই, আমরা তো অলরেডি আমার ফ্রেন্ডকে কল করেছি, একটু পরে এসেই ওকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো ওদের এরকম একটা সিচুয়েশন দেখে জর্জ এখান থেকে চলে যায়। জেড যেটা রিয়েলাইজ করতে পারে, সে টমের বিষয়ে অনেক মানুষের সাথে আজকে এক্সপোজ হয়ে গেছে, মানে যাদের এই ব্যাপারে জানার কথা ছিল না তারাও আজকে বিষয় জেনে গেছে। সো সে তার মোবাইলের অপশনে যে নোট অ্যাপসটা আছে সেখানে যে কত ঘন্টা কত মিনিটে, মানে সকাল 10টা বেজে ধরো 18 মিনিট অথবা 12টা বেজে 20 মিনিটে, এরকম কত বেজে কত মিনিটে কার সাথে তার দেখা হয়েছে এবং কি কথা হয়েছে সে সব কিছু নোট ডাউন করতে থাকে। তার মানে লিটারেলি সে তার অ্যালাবাই রেডি করতেছিল, পরবর্তীতে যদি পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে ওই মুহূর্তে তুমি কোথায় ছিলে, সে যেন এক্স্যাক্টলি বলতে পারে। আমার কাছে লিটারেলি এটাই মনে হলো, সে তার অ্যালাবাই রেডি করতেছিল। তো জর্জ এখান থেকে চলে যাওয়ার পর সারা অনেক প্যানিক করতে থাকে। এরপর সে আবার অ্যালেনকে মেসেজ করতে থাকে, তুমি কখন আসবা, তুমি কখন আসবা। এরপর ফাইনালি অ্যালেন মেসেজ ব্যাক করার ফলে আমার ফ্যামিলিতে অনেক বড় একটা সমস্যা ঘটে গেছে, সরি, এই কারণে আমি আসতে পারতেছি না। বোঝাই যাচ্ছে অ্যালেন রাইট নাও লিটারেলি জেডকে অ্যাভয়েড করতেছে। এর ভিতরে দুপুর 1টা বেজে গেছে। জেড এখন এক্সট্রিম লেভেলের প্যানিক করতেছে যে আমার এখন কাউকে লাগবেই যে টমকে আমার গাড়িতে উঠিয়ে দিতে হেল্প করবে। এর ভিতরে ওর ক্লোজ ফ্রেন্ড সারার কথা মনে পড়ে এবং তার বয়ফ্রেন্ড জাস্টিনের কথা মনে পড়ে। ও সারাকে কল করে বলে, সারা আমাকে প্লিজ একটা হেল্প করো, তুমি কিছু জিজ্ঞাসা করো না প্লিজ আমাকে এর বিনিময়ে, আমি শুধু তোমাকে এতটুকুই বলতে চাই, ইয়াস টম বেঁচে আছে, তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করতে আসো। এই কথা শুনে বেসিক্যালি সারাও কিছু জিজ্ঞাসা করে না। এর রিজন, সারাও অনেক আগে থেকে জেডকে জানে এবং সে জানে জেড তার স্টেপ ফাদারকে কতটা রেসপেক্ট করে। সারা তার বয়ফ্রেন্ড জাস্টিনকে নিয়ে চলে আসে। আসার পর জেড সব কিছু খুলে বলে যে কিভাবে তিনি অসুস্থ হয়ে যান, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এরপরে তিনি গাড়ির ভিতরে অসুস্থ হয়ে কিভাবে পড়ে যান। তো এখন জেডের প্ল্যান হচ্ছে আবার তাকে হসপিটালে নিয়ে যাওয়া। যেহেতু আশপাশে কেউ ছিল না, অ্যাকচুয়ালি সে বুঝতেছিল না রাইট নাও তাকে নিয়ে কী করা যায়, তাই তার ক্লোজ ফ্রেন্ড এবং ক্লোজ ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের কাছে হেল্প পাওয়ার জন্য তাকে ডেকেছে। সারা বলে, আচ্ছা কোনো সমস্যা নাই, আমরা ওকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি। আর যেহেতু সারা অনেক আগে থেকে জেডকে চিনে, তাই ও বেশি কোশ্চেন করে না জেডের ব্যাপারে।
যতক্ষণে জাস্টিন সারার বয়ফ্রেন্ড টমকে গাড়িতে ওঠানোর চেষ্টা করতেছে, অন্যদিকে জেড তার বাসার ভিতরে ঢুকে একটা পিলো আনার জন্য যেন তার গাড়ির ভিতরে ভালো মতো কমফোর্টেবল হয়ে টম শুতে পারে। তো রুম থেকে পিলো আনার পর সাথে সাথে সে টমের মাথার নিচে পিলোটি সেট করে দেয় এবং সারাকে এবং জাস্টিনকে থ্যাংক ইউ জানিয়ে সে ইমিডিয়েটলি ফোন কল করতে করতে গাড়ি চালাতে থাকে। সো এটা দেখে সারা এবং জাস্টিন চিন্তা করতে থাকে ও মেবি এক্ষুনি হসপিটালে কল করতেছে এবং রাইট নাও গাড়ি চালিয়ে এসে হসপিটালের দিকে রওনা দিয়ে দিয়েছে। বেসিক্যালি এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য সে কল দেওয়া প্রিটেন্ড করে এবং এখান থেকে বের হয়ে যায় এবং এমলেসলি কয়েক ঘন্টা গাড়ি চালাতে থাকে, কজ ও চিন্তা করতে পারতেছিল না টমকে নিয়ে রাইট নাও সে কোথায় যাবে। পরবর্তীতে যেটা জানায়, আমি অ্যাকচুয়ালি হসপিটালে গিয়েছিলাম, বাট আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি বলে টমকে সেদিন ভর্তি করাতে পারিনি। যেহেতু ওই সময় ছিল তাই অনেক মানুষ ছিল, মেবি তারা আমাকে ঠিকমতো খেয়াল করে দেখে নাই, দ্যাটস ওয়াই ওনাদের কাছে আমার ব্যাপারে কোনো ইনফরমেশন নাই। কিছুক্ষণ পর জেট আবার অ্যালেনকে মেসেজ দেয়, ওকে বলে টম মনে হয় জেগে যাচ্ছে, আমি একলা এটা করতে চাই না, প্লিজ তুমি যত দ্রুত সম্ভব এখানে আসার চেষ্টা করো। কিন্তু এলেনের তো আসার কোনো নাম নাই, সে একটার পর একটা এক্সকিউজ দিয়েই যাচ্ছে, আমার এই কাজ সেই কাজ, আমি আসতে পারতেছি না। কিছুক্ষণ পর এলেন বলে ইউ নো হোয়াট, আমি তো আসতে পারতেছি না, বাট আমার গুড বাডি ব্রায়ান সালেমান আশপাশেই আছে, সে আমার বিজনেস পার্টনার, যে কাজ আমার করার কথা ছিল আমি না করতে পারলেও সে তোমাকে হেল্প করবে। এটা শুনে যেটা আবার প্যানিক আউট করতে থাকে যে এই কাজ তো কারো করার কথা না, তুমি জানো আমি কত সেন্সিটিভ, শুধুমাত্র তুমি বলে আমি তোমার সাথে এগুলো শেয়ার করছিলাম আর তুমি বলছিলে আমাকে হেল্প করবা। যেটা বলতে থাকে যে দেখো আমি এতগুলো মানুষকে এই জিনিসটা নিয়ে ইনভলভ করতে চাই না, এখন কিছু করার নাই সুইটার, কি করবা বলো, তুমি কি ওকে ট্রাস্ট করো? অ্যালেন বলে অফকোর্স, তাহলে আমি কি তোমার কাছে পাঠাই? আমি ওকে বলছি ও তোমাকে হেল্প করবে টমকে বাসায় নিয়ে যেতে, ওকে? বলছে ওকে, আচ্ছা তুমি কোথায় আসো বলো, আমি এখন তোমার কাছে ব্রায়ানকে পাঠাচ্ছি, ওকে? বলছে ওকে রাইট, তুমি ব্রায়ানকে পাঠাও। এলেন বলছে ব্রায়ান কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ব্রায়ান আসার কোনো নাম নাই। অন্যদিকে জেড তো প্যানিক আউট করতেছে, কজ দুপুর 3টা প্রায় বেজে গেছে। তো জেড প্যানিক আউট করতে করতে এলেনকে কন্টিনিউয়াসলি টেক্সট মেসেজ করতেছে, বলতেছে কই তোমার গুড বডি কোথায়, আসতেছে না কেন? এদিকে তো উইকেন্ড অ্যাট দ্য বার্নিস মতো একটা সিচুয়েশন হয়ে গেছে, আমি এখন কি করবো? মুভিটা আমি দেখি নাই, এটা হচ্ছে 1989 একটা কমেডি মুভি, বাট আমি এটার পোস্টার দেখে যেটা বুঝতে পারছি এটার কপি একটা মুভি 1997 সালে বাংলাদেশে তৈরি হয়েছিল, যেটা কিনা আমি অনেক ছোটবেলায় দেখছিলাম, যেটার নাম হচ্ছে পালাবি কোথায়। এই মুভিটার নায়ক ছিল হুমায়ুন ফরিদি, এই মুভিটার নায়িকা ছিল একজন শাবানা, আর একটা হুমায়ুন ফরিদির ওয়াইফ সুবর্ণা মোস্তফা ছিল। মুভিটা এরকম টাইপের ছিল, সম্ভবত হুমায়ুন ফরিদি মারা যায়। সো একজন মারা যাওয়ার পর ওনার লাশটাকে কিভাবে নিয়ে যাবে, এটা মেবি শাবানা অর সামথিং, মেবি চম্পা, কেউ একজন ছিল, ওনারা বুঝতে পারতেছিলেন না যে লাশটাকে কিভাবে নিয়ে যাবে, তাই ওনারা লাশটাকে ড্রাঙ্ক একজন পুরুষ সাজিয়ে ওনাকে সানগ্লাস পরিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। এই মুভিটাও উইকেন্ড অ্যাট দ্য বার্নিস মুভিটারও রেফারেন্স সেম। তো এখানে যেটা বলার চেষ্টা করেছে যে যখন ব্রায়ান আসবে, যখন টমকে বাসায় নিয়ে যাওয়া হবে, উইকেন্ড অ্যাট দ্য বার্নিসের মতো করেই ওদের সিচুয়েশনটা হবে। তো নেটিজেনরা এটা জানার পর যেটা বলতে থাকে, উইকেন্ড অ্যাট দ্য বার্নিসে তো মৃত মানুষকে ড্রাঙ্ক পিপল সাজিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তার মানে কি অলরেডি টম মারা গেছে? যেটা জানায় যে না, আমি এখানে এই কথাটা এই কারণে ইউজ করেছি যে টমের অবস্থা অনেক খারাপ, সো আমরা তাকে দুইজন মিলে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাই উইকেন্ড অ্যাট বার্নিসের কথাটা
আমি এখানে ইউজ করেছি, বাট কোন পারপাসে এই মুভির নামটা যে ইউজ করছে এটা তো আর অ্যাকচুয়ালি কেউ জানে না, কজ সত্যিটা তো যে স্বীকার করবে না। তো কিছুক্ষণ পর ব্রাইন এসে এখানে উপস্থিত হয়। তো ব্রাইন আসার পর জেডকে জিজ্ঞাসা করতে থাকে, হাই, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? বেসিক্যালি যেটা হয়েছে, অ্যালেন কোনো কিছু, লিটারেলি কোনো কিছু না বলে ব্রাইনকে এখানে পাঠাই দিছে। এখানে পাঠানোর আগে ওকে জাস্ট এটাই বলছে, আমার একজন পরিচিত ওম্যান আছে যার একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, সো তুমি প্লিজ ওখানে যাও আর ওনাকে একটু হেল্প করার চেষ্টা করো। তার মানে ব্রাইন বেসিক্যালি কিচ্ছু জানে না এখানে কি হচ্ছে। ব্রাইনের ভাষ্য মতে ওই মুহূর্তে জেড তাকে যে অর্ডারটা দেয়, তুমি জাস্ট ওনাকে গলা টিপে হত্যা করো, বাকিটা আমি দেখে নিব। এগুলো শুনে লিটারালি নাকি ব্রাইনের মাথা ঘুরাইতে থাকে যে ও মাই গড, মানে এখন আমি কি করব, এখান থেকে আমি কিভাবে পালাবো। ওই সময় নাকি জেড ওকে বলতে থাকে, তুমি চাইলে এই রোপ ইউজ করতে পারো ওনার গলাটায় ফাঁস দেওয়ার জন্য, নাও এটা ইউজ করো। কথা শুনে ব্রাইন জেডকে বলে, সরি হোয়াট, আপনি চাচ্ছেন আমি কাউকে গলা টিপে মারি? সরি, আমি কোনো হিটম্যান না, আমি এখানে এসেছিলাম অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার জন্য কাজ করার জন্য, মেবি আপনি কিছু ভুল করতেছেন। তো ওই মুহূর্তে জেড রিয়েলাইজ করতে পারে ব্রাইন কোনো হিটম্যান না, এলেন জাস্ট ওর থেকে ছুটকারা পাওয়ার জন্য ব্রাইনকে এখানে পাঠাইছে। এই কনভারসেশনের মাঝখানে ব্রাইন জেডকে বলে, আচ্ছা আমার একটু এলেনের সাথে কথা বলা দরকার, এক্সকিউজ মি, আমাকে একটু সময় দিবেন? সো কথা বলতে বলতে ও একটা সাইডে যায়, আর লিটারেলি এখান থেকে ব্রাইন পালায় যায়, সে আর ব্যাক করে না। ব্রাইন এখান থেকে পালিয়ে যায় তো ঠিকই, বাট সে কিন্তু পুলিশকে কল করে না, সে জাস্ট নিজের জান নিয়ে এখান থেকে পালিয়ে যায়। মেবি সে আর কোনো ঝামেলাতেই পড়তে যায় না, দ্যাটস ওয়াই। এরপর জেড অনেকক্ষণ ধরে ব্রাইনের জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এরপরে দেখে ব্রাইন আর আসতেছে না। এরপরে বিরক্ত হয়ে জেড আবার অ্যালেনকে মেসেজ করে। আমি তো বুঝলাম না ব্রাইনের কি হলো, ব্রাইন আসবে বলে সে যে গেল, ও তো আর আসলো না। অন্যদিকে টম বারবার জেগে যাচ্ছে, আর সে যত জেগে যাচ্ছে সে তত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। আমি জানি না ওর বডিটা কতক্ষণ ধরে আমার ট্রাঙ্কের ভিতরে আমি রাখতে পারবো। এই টেক্সট মেসেজটার থ্রুতে যেটা বোঝা গেছে, সামহাও টমকে সে পিছনের সিট থেকে উঠিয়ে সে ট্রাঙ্কে নিতে সক্ষম হয়েছে। এখন ট্রাঙ্কটা সে তালা মেরে রেখে দিছে। এখন সে অ্যালেনকে বলতেছে সে জানে না আর কতক্ষণ ধরে টমকে সে তার ট্রাঙ্কের ভিতরে রাখতে পারবে, কজ যখন সে মানে জ্ঞান ফিরতেছে তার, সে নিশ্চয়ই ট্রাঙ্কের ভিতরে এরকম করে শব্দ করতেছে, আর এই শব্দ শুনে যে কেউ বুঝে ফেলতে পারে এখানে জীবিত কেউ আটকে আছে। যে এত মেসেজ অ্যালেনকে পাঠাচ্ছে, অ্যালেন ওকে আবার গোস্টিং করা শুরু করে, ওকে কোনো রিপ্লাই দেয় না। অ্যালেনের থেকে আবার কোনো রিপ্লাই না পারতে জেড আবার ওর বয়ফ্রেন্ড অ্যাডামকে মেসেজ পাঠায়, আর ওর এক্স বয়ফ্রেন্ডকে, যে তুমি কি এখন আসতে পারবা প্লিজ? অ্যাডাম ওকে বলে, সুইটার আমি এখনও ট্যাটু করাচ্ছি, আমার পক্ষে এখনও আসা সম্ভব না। 4টার দিকে তো ব্রাইন চলে গেছে, ঠিক 6টার দিকে ফাইনালি অ্যালেন মেসেজ ব্যাক করে আর ওকে বলে যে দেখো আমি অ্যাকচুয়ালি অনেক ফ্যামিলি ঝামেলায় আছি, আর আজকের এত ঝামেলার ভিতরে এরকম ম্যাসি সাইড জব আমাকে দ্বারা হবে না। তুমি যদি চাও আমি তোমাকে কালকে হেল্প করতে পারি, বাট আজকে আমি এগুলো করতে পারবো না, প্লিজ আমাকে তুমি আর আসতে বলো না। এখন ম্যাসি সাইড জব বলতে অ্যালেন এখানে কি বুঝিয়েছে সেটা তো বোঝা যাচ্ছে না, বাট নেটিজেনরা যেটা জানায় এবং পুলিশরা যেটা বলতে থাকে, এখানে ম্যাসি সাইড জব বলতে সম্ভবত টমকে হত্যা করার কথাই বোঝানো হয়েছে। তো যখন এই মেসেজটা জেড অ্যালেনের থেকে পায়, ও অনেক প্যানিক আউট করে কান্নাকাটি করতে থাকে, কজ এখন ও কি করবে স্টেপ ফাদারের এই বডিটা নিয়ে, এখন আবার সেটা ট্রাঙ্কের ভিতরে আসছে। ও অ্যাকচুয়ালি অনেক প্যানিক আউট করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। সো যখন রাত 7:30 বাজে, মানে অলরেডি 8 ঘন্টা হয়ে গেছে যে টম তার হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছে, ফাইনালি তার বয়ফ্রেন্ড আর এক্স বয়ফ্রেন্ড অ্যাডাম তার ট্যাটু করায় ফ্রি হয়েছে। এখন সে তার গার্লফ্রেন্ডকে কল দিয়ে বলে যে আমি ফ্রি, এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি। তো ও বলে যে তুমি প্লিজ বাসায় আসো, প্লিজ বাসায় আসো। অ্যাডামকে সামনাসামনি দেখার সাথে সাথে বলতে পারো জেডের
মেন্টাল ব্রেকডাউন ঘটে। মানে ও নিজেকে আর শক্ত করে ধরে রাখতে পারতেছিল না, ও একদম কান্নায় ভেঙে পড়ছে, একদম পাগলের মতো আচরণ করতে থাকে। মানে অ্যাডাম বুঝে উঠতে পারতেছে না যে অ্যাকচুয়ালি হচ্ছে কি এখানে, বাট ও তো জানে না মানে আজকে একটা দিনের ভিতর কি কি হয়ে গেছে। কান্নাকাটি করতেছে, জেট পাগলের মতো করতেছে, করতে করতে ও সব কিছু শেয়ার করে যে কিভাবে ওর স্টেপ ফাদারের কম্পিউটার থেকে ও কী ধরনের পিকচার খুঁজে পেয়েছে, এর ভিতরে ওর স্টেপ ফাদারের হাত থেকে বাঁচার জন্য কিভাবে ওর অ্যালেনের সাথে পরিচয় হয়, ও আর অ্যালেন মিলে ওর স্টেপ ফাদারের হাত থেকে বাঁচার জন্য কী টাইপের প্ল্যান করেছিল, এবং আজকে কিভাবে অ্যালেন ওকে ডিচ করেছে এবং কিভাবে তার স্টেপ ফাদারকে সে ওভারডোজেস করে। এবং এরপরে যখন কেউ তাকে আর সারা দিন ধরে হেল্প করে না, দিন শেষে কোনো উপায় না পেয়ে সে কিভাবে নিজের হাতে তার স্টেপ ফাদারকে গলা চিপে খুন করতে বাধ্য হয়। এবং সে আরও যেটা জানায় যে সে গলা চিপে যখন তার স্টেপ ফাদারকে খুন করার চেষ্টা করতেছিল, কোনো মতেই তার স্টেপ ফাদার মারা যাচ্ছিল না, তাই একটা পর্যায়ে পলিথিন দিয়ে তার স্টেপ ফাদারের মাথাটা পেঁচিয়ে সে শ্বাসরুদ্ধ করে তার স্টেপ ফাদারকে খুন করার চেষ্টা করে। জেডের ভাষ্য মতে এই সব কাজগুলো সে করেছে সন্ধ্যা 6টার পরে। সে যখন মানে একেবারে 100% শিওর হয়ে গেছে অ্যালেন আর আসবে না, আর সে তখন শিওর ছিল ব্রায়ানও আর আসবে না, আর অ্যাডাম তো বলেই দিছিল সে এখন ট্যাটু করাচ্ছে, সেও আর আসবে না। অন্যদিকে চাকি তার একটা বন্ধু, সে এখন মরুভূমিতে ঘুরতে গেছে। তো জেড 100% শিওর ছিল এখন তাকে আর কেউ হেল্প করবে না, তার নিজের সমস্যা তার নিজেকেই সমাধান করতে হবে। দ্যাটস ওয়াই এই 1-1.5 ঘন্টার ভিতরে একা একা সে এত কিছু করেছে। এখন এগুলো করার পর তার মাথা আর একদম কাজ করতেছে না। তার বয়ফ্রেন্ডকে দেখে সে হাওমাও করে কান্না করে বলতেছে, এগুলো আমি কি করছি আমি জানি না, আমার মাথার কাজ করতেছে না, আমি মনে হয় পাগল হয়ে যাব। এগুলো শুনে মনে হচ্ছে অ্যাডাম নিজের কানকে বিশ্বাস করতে পারতেছে না। ও মাই গড, লিটারেলি জেড কি এগুলো কনফেস করলো আমার সামনে? তার মানে আমি কি রাইট নাও একটা ক্রাইম সিনে আছি? ও মাই গড, আমি এসব ঝামেলায় পড়তে চাই না। আমি এখানে কোথায় ফেসে গেলাম? ওই মোমেন্টে সে তার গার্লফ্রেন্ডকে তার গায়ের থেকে সরিয়ে সে যেখানে যেখানে হাত দিছে এই এভিডেন্সগুলোকে সে মুছে ফেলার চেষ্টা করে, বলতে থাকে না 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 না, এগুলো ঠিক হচ্ছে না, আমি এখানে থাকতে পারি না, আমি কোনো ক্রাইম সিনে থাকতে পারবো না। ও যখন নিজের এভিডেন্স সব জায়গা থেকে মুছে ফেলার চেষ্টা করতেছিল, যেটাকে পোলাইটলি বলতে থাকে প্লিজ তুমি আমাকে হেল্প করো, টমের লাশটা অ্যাটলিস্ট ট্রাঙ্ক থেকে বের করে ওর বেডরুমে বিছানায় শুয়ে দিয়ে আসো, অ্যাটলিস্ট আমি যেন পুলিশের সামনে বলতে পারি যে টম ওভারডোজ খেয়ে মারা গেছে, ওষুধ, প্লিজ তুমি অ্যাটলিস্ট আমার জন্য এতটুকু করে যাও। আরাম বলতে থাকে ও ক্র্যাপ ও ক্র্যাপ ও ক্র্যাপ, আমি কিসের ভিতরে জড়াই গেলাম। সো ও একেবারে জেডের কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে পালায় যায়। সো যেটা বোঝা গেছে এটাই অ্যাকচুয়ালি মেন প্ল্যান ছিল এলেন এবং জেডের, যে হসপিটাল থেকে টমকে নিয়ে আসা হবে, আস্তে আস্তে রাস্তায় তাকে ওভারডোজ করানো হবে এবং তারপর তাকে বাসায় এনে তাকে বিছানায় শুয়ে দেওয়া হবে। পরবর্তীতে যখন পুলিশ আসবে তখন দেখা যাবে যে জেডি জানাবে যে আপনারা তো জানেনই যে ওনার পাস হিস্ট্রি আছে অ্যালকোহলের সাথে ড্রাগস মিশিয়ে সেবন করা। সো হসপিটাল থেকে আসার পর উনি আবার সেম কাজটা করছে, এই কারণে ওভারডোজ হয়ে উনি মারা গেছেন। দেখো আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে, অ্যালেন ছেলেটা এটা হয়েছে তুখুর বাটপার একটা ছেলে, সোজা বাংলায়। এই ছেলেটার প্রথম থেকেই খারাপ মতলব ছিল, যে মেয়েটাকে হেল্প করার তার কোনো ইচ্ছাই ছিল না, যদিও বা এটা কোনো ভালো হেল্প না, খারাপ হেল্প। বাট আমি জাস্ট মানে তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, মানে জেডকে তার কখনোই কোনো ধরনের হেল্পই করার ইচ্ছা ছিল না। তার জাস্ট একটাই নিয়ত ছিল, যেহেতু জেড দেখতে সুন্দর, অ্যাট্রাকটিভ, যেভাবেই হোক
এই মেয়ের সাথে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে, যেভাবেই হোক 7 দিনের ভিতরে এই মেয়েকে পটায় আমি এই মেয়েটাকে জাস্ট বেডে নিয়ে যাব, দেন আমি এখান থেকে চলে যাব। যখন এই মেয়ের সাথে তার সব কিছু ডান, যেদিন অ্যাকচুয়াল ডে আসছে টমকে ফিনিশ করে দেওয়ার, ওই দিন জাস্ট এই ছেলে ভ্যানিশ হয়ে গেছে, যে কারণে এই মেয়ের প্রতি তার কোনো ধরনের কোনো ফিলিংস ছিল না। পরবর্তীতে যখন পুলিশ ডাকে তখন সে বলে আমাদের ভিতরে জাস্ট ক্যাজুয়াল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, দ্যাটস ইট, ওর সাথে আমার কোনো রিলেশনশিপ ছিল না। মানে ওর মাথায় এটাই ছিল, আমি এই মেয়েটাকে ভালো লাগছে, আমি জাস্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবো, দ্যাটস ইট, আর অন্য কিছু না। আমার কাছে জাস্ট এটাই মনে হয়েছে। তোমাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। অ্যাডাম যখন জেডের বাসার থেকে বের হয়ে চলে যায়, ওর উচিত কি ছিল, যখন জানতে পারছে ও একটা ক্রাইম সিনে ঢুকে গেছিল, ইমিডিয়েটলি পুলিশকে কল করা উচিত ছিল, রাইট? ও সেটা না করে ও লিটারেলি নিউ ইয়ার্স পার্টি অ্যাটেন্ড করে। কারণ এই ঘটনাগুলো ঘটেছে 2020 সালের 31st নাইটে। অ্যাডামের কাছে এটাই ইম্পর্টেন্ট ছিল, আমার পার্টিতে আগে অ্যাটেন্ড করতে হবে, পরেরটা পরে দেখা যাবে। পরবর্তীতে অ্যাডাম এই পার্টিতে যে ড্রিঙ্ক করার পর অনেক মানুষকে জানায় দেয় যে তার এক্স গার্লফ্রেন্ড অ্যাকচুয়ালি একটু আগে কি কি করছে, এবং সবাইকেও জিজ্ঞাসা করাচ্ছে তোমরা কি করো, আমার কি করা উচিত, পুলিশ কাছে যাওয়া উচিত না চুপ থাকা উচিত? চিন্তা করো এটা কি টাইপের লোক। প্রতিদিন তার মানে 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে সকাল 9:30টায় অ্যাডাম ফাইনালি পুলিশকে কল করে। এরপরে সে জানায় দেয় অ্যাকচুয়ালি জেড কি কি করছে। এই নিউ ইয়ার্সের সকালবেলাও জেড স্টিল নাও অ্যালেনকে টেক্সট মেসেজ করেই যাচ্ছে, অ্যালেন তুমি কি ফ্রি হয়েছো, এখন কি তুমি একটু বাসায় আসতে পারবা, এখন কি তুমি একটু টমকে বিছানায় শুয়াই দিয়ে যেতে পারবা, জাস্ট এতটুকু করে দিয়ে যাও, আর কিচ্ছু লাগবে না, আমি আর কিচ্ছু চাই না। মানে স্টিল সে মনে প্রাণে বিশ্বাস করতেছে অ্যালেন এসে তাকে হেল্প করবে আর টমকে বিছানায় শুয়ে দিয়ে যাবে, এবং সে পুলিশের কাছে প্রমাণ করবে যে টম ওভারডোজেস খেয়ে মৃত্যুবরণ করেছে। নিউ ইয়ার দিন সকালবেলা যদিও বা জেড তার আরও অন্যান্য ফ্রেন্ডদেরকে কল করেছিল, বাট কেউ রেসপন্ড করে নাই। দেখা যায় নিউ ইয়ারে যেহেতু বাইরের দেশের মানুষের সবাই ড্রিঙ্ক করে, দেখা যাবে সকালবেলা সবাই হ্যাংওভারে ঘুমাচ্ছিল, কেউ অ্যাকচুয়ালি জেডের ফোন রিসিভ করে নাই। তো 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখের বিকাল 5টায়, আমি নিউ ইয়ারের বিকাল 5টায় জেডের মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল আসে, আর এই কলটা করেছে টমের আপন ভাই। সে কল করে জেডকে যেটা জানায় যে তোমাকে মনে হয় ডিটেকটিভ কল দিতে পারে, এর রিজন কালকে থেকে টম নিখোঁজ, টমের ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে জেড চিন্তা করতে থাকে ও মাই গড, আমি তখন বিপদে পড়ে যাব, যেভাবেই হোক অ্যালেনকে তো বাসায় আনতেই হবে এবং টমকে ওর বিছানায় শোয়াতে হবে, নাহলে তো আমি জেলে চলে যাবো। টমের ব্রাদারের ফোনটা রাখার পর জেড আবার অ্যালেনকে মেসেজ পাঠায়, আমার ড্রাইভওয়েতে অনেক ট্র্যাশ পড়ে আছে আর এগুলো রিমুভ করার জন্য আমার একজন পার্সন প্রয়োজন, তুমি কি কাউকে পারবা আমার বাসায় কাউকে পাঠানোর জন্য? আমার রিয়েলি কারো হেল্পের প্রয়োজন, কারো হেল্প যদি আমি না পাই আমি লিটারেলি অনেক বিপদে পড়ে যাব, সো প্লিজ তুমি কাউকে পাঠাও আমার এই ট্র্যাশগুলোকে ক্লিন করার জন্য। বিকাল 5:30টায় জেডের মোবাইল থেকে এলেনের মোবাইলে একটা শেষ মেসেজ যায়, লুজ মাই নাম্বার, আই এম গেটিং পুল ওভার। লেখার সাথে সাথেই জেডকে তার বাসার সামনে থেকে পুলিশ এসে উঠিয়ে নিয়ে যায়। পুলিশরা যখন এসে জেডকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে যাওয়ার পর জেড কোনো কথা বলে না। তাকে যে এতক্ষণ ধরে কোশ্চেন করা হচ্ছে সে একটা কথাও বলছে না, সে চুপ করে বসে আছে, সে কোনো রিপ্লাই দিচ্ছে না। তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে সে শুধু বলে আমি এখানে আমার লয়ারকে চাই, আমার লয়ার ছাড়া আমি একটা কথা বলবো না। পুলিশ বাবার জেডকে এটাই জিজ্ঞাসা করতে থাকে, আপনি জাস্ট এটা স্বীকার করেন রাইট নাও টম কোথায়? গতকাল থেকে আমরা কেউ টমকে রিচ আউট করতে পারতেছি না, যখন থেকে আপনি তাকে হসপিটাল থেকে নিয়ে আসছেন। জেড চুপ করে বসে আছে। তো যতক্ষণে জেড পুলিশ স্টেশনে বসে আছে, ওদিকে কিছু পুলিশ অফিসার জেডের বাসায় যায়, পুরো বাসা সার্চ করে, টম সেখানে নাই।
টমের বাসায় যায়, টমের পুরো বাসা সার্চ করা হয়, সেখানেও টম নাই। টমের গাড়ি চেক করে, সেখানেও টম নাই। জেডের গাড়ি সার্চ করা হয়, সেখানেও টম নাই। তাহলে টম গেল কোথায়? পরবর্তী দিন, তার মানে 2021 সালের জানুয়ারি মাসের 2 তারিখে সকাল 7টার সময় টমের বাসার চারপাশে পুলিশ অফিসাররা একেবারে থ্রোলি সার্চ করা স্টার্ট করে যে কোথাও টমের কোনো খোঁজ পাওয়া যায় কিনা। তো টমের বাসার সামনে যে ড্রাইভওয়েটা আছে, এই জায়গাটা গতকালও পুলিশ অফিসাররা সার্চ করেছিল। ওরা ঠিক করে যেহেতু গতকাল রাত ছিল, আজকে সকালটাও আমরা একবার সার্চ করি। তো ওনারা এসে যেটা দেখেন যে টমের বাসার ড্রাইভওয়ের পাশে একটা গার্বেজ এরিয়া আছে, যেখানে এসে মানুষ ময়লা আবর্জনা রাখে। এই জায়গাটায় অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। তো ওনারা একবার এটা চেক আউট করে চলে যায়। বাট আরেকবার চোখ ফেলতেই পুলিশ অফিসাররা যেটা দেখেন, এখানে ময়লা আবর্জনা একটু বেশি উঁচা স্তূপ হয়ে আছে। একটু ভালো মতো চোখ দিতে যেয়েই তারা দেখেন এই ময়লা আবর্জনার নিচে টমের ডেড বডি পড়ে আছে। সো আমার কাছে যেটা মনে হয়, যখন জেরার কোনো উপায় পাচ্ছিল না, কেউ তাকে যখন কোনো রকমের আর সাহায্য করতেছিল না টমের ডেড বডিটা তার বেডরুমে রেখে আসতে, সে মনে হয় গাড়িটা চালায় কোনো মতে এই গার্বেজ এরিয়াটার আশেপাশে যায়। এখানে যাওয়ার পর সে কোনো মতে বডির সব শক্তি ইউজ করে টান দিয়ে টমের ডেড বডিটাকে সে গার্বেজ এরিয়াতে ফেলে দেয়। এরপর এই ময়লা আবর্জনা দিয়ে তার ডেড বডিটাকে সে ঢেকে ফেলে। এরপর সে এখানে গাড়িটা নিয়ে এখান থেকে চলে আসে। এরপরেই হয়তো বা জেড অ্যালেনকে টেক্সট মেসেজ করে যে আমার ড্রাইভওয়েতে অনেক এক্সট্রিম আবর্জনা পড়ে আছে, আমার কাউকে দরকার এগুলাকে ক্লিন করার জন্য। পরবর্তীতে সেই ডাস্টবিন থেকে টমের বডি উদ্ধার করা হয়। এদিকে জেডের কেস তো শুরু হয়ে যায় 2021 সালের জানুয়ারি মাসে, বাট জেডের কেসের ট্রায়াল স্টার্ট হতে হতে সময় লেগে যায় 2022 সালের ডিসেম্বর মাস, মানে প্রায় 2 বছর। এই মাঝখানের টাইমটাতে সে $1 মিলিয়ন বন্ড দিয়ে হাজত থেকে চলে আসে। দেখো, ওর এম্পায়ার হচ্ছে প্রায় $15 মিলিয়ন প্লাস। $1 মিলিয়ন বন্ড দেওয়া ওর জন্য কিন্তু কোনো বিষয় না। সো এই টাকার বন্ড দিয়ে তো চলে আসার পর ও কিন্তু একদম নর্মাল মানুষের মধ্যে লাইফ লিড করতে থাকে। এমনভাবে লাইফ লিড করে যে ওর কিছুই হয় নাই। নর্মালি ও যেভাবে বিজনেস করতেছিল সেভাবে বিজনেস করতেছে, ওর ইন্টেরিয়র ডিজাইনিং এরও কাজ করতেছে। মানে ও একটা পর্যায়ে যেন এমন হয়েছে, ও যে কাউকে খুন করছে ও যেন সেটা ভুলেই গেছে। এখান থেকে ও আরো কনফিডেন্স গেইন করতে থাকে যে ওর মেবি কোনো সাজাই হবে না, ওর কিছুই হয় নাই। একটা পর্যায়ে নেটিজেনরা চিন্তা করতে থাকে যেহেতু ওর বাবা একজন সাউথ আফ্রিকান নাগরিক, না জানি যে এটা আবার পালিয়ে সাউথ আফ্রিকাতে চলে যায়। কারণ একবার যদিও সাউথ আফ্রিকাতে চলে যায় তাহলে তো ওকে আর নিয়ে আসা পসিবল হবে না ইউএসএতে। বাট সে আর সাউথ আফ্রিকাতে পালিয়ে যায় না। যখন তার ট্রায়ালের সময় হয় ঠিকই সে কোর্টে এসে হাজির হয়। তো ফাইনালি যখন জেডের ট্রায়াল স্টার্ট হয়, সে যেটা জানায় সে নির্দোষ। সে অ্যাকচুয়ালি টমকে খুন করেনি। টম অ্যাকচুয়ালি ওভারডোজেস ওষুধ খেয়ে মৃত্যুবরণ করেছে। বাট জেডের বিপক্ষে লয়ার জেড এবং অ্যালেনের ভিতরে যে টেক্সট মেসেজ আদান প্রদান হয়েছিল সেটা তিনি জোগাড় করেন, আর সেটা ছিল প্রায় 70 পেজের। আমি তোমাদের সাথে তো মাত্র কিছু জিনিস শেয়ার করেছি, বাকিটা তোমরা বুঝতেই পারছো 70 পেজের টেক্সট মেসেজ কত বড় হতে পারে। তো পুরোটাই তিনি জাজের সামনে প্রদান করেন এবং তিনি এই সব টেক্সট মেসেজ সেখানে পড়ে শুনিয়ে যেটা জানান যে এত টেক্সট মেসেজের ভিতরে যে এত কিছু হিন্ট দিয়েছে, এগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্ল্যানের কথা বলছে, যে জিনিসটি তাড়াতাড়ি ফিনিশ করার কথা বলছে, এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সে টমকে খুন করতে বলছে। যদিও বা জেড বারংবার এটাই বলে গেছে যে না, আমি বারবার এখানে বোঝাতে চেয়েছি যে এখানে আমি এলেনকে বারবার বলেছি সে যেন তাড়াতাড়ি চলে আসে। আমাদের প্ল্যান এটাই ছিল, যখন অ্যালেন আসবে আমি আর অ্যালেন মিলে টমের সামনাসামনি বসবো এবং টমকে জিজ্ঞাসা করব যে তোমার কাছে আমার এই সেন্সিটিভ পিকচারগুলো কিভাবে আসলো, এগুলো দিয়ে তুমি কি করো। যেহেতু আমি একা একটা মেয়ে, আমার পক্ষে কখনোই পসিবল না টমের সাথে এইসব বিষয়ে কথা বলার। আমি অ্যালেনকে আমার স্ট্রেংথ হিসাবে
সামনে রাখতে চাচ্ছিলাম অ্যাজ এ ঢাল হিসাবে। এরপর লয়ার জেডকে বলে যে মেনে নিলাম আপনি সত্যি কথা বলতেছেন, আপনার প্ল্যান এটাই ছিল যে আপনি বাসায় টমকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবেন যে কেন তার কম্পিউটারে আপনার এসব সেন্সিটিভ পিকচার রয়েছে, আর স্ট্রেংথ হিসাবে আপনার পাশে এলেন দাঁড়িয়ে থাকবে। তাই যদি আপনার প্ল্যান হয়ে থাকে তাহলে টমকে বাসায় নিয়ে আসার আগে আপনি টমের বাসায় যেয়ে কেন তার কম্পিউটার থেকে আপনার নিজের সব ছবি ডিলিট করলেন, এবং শুধু ডিলিট করাতেই আপনি শান্ত হননি, আসার আগে তার হার্ড ডিস্কটাকে ভেঙে চুরমার করে আসলেন। অ্যাডামিসও সাক্ষী দিয়েছিল যে তার কাছে নিজ মুখে জেড স্বীকার করেছে জেড নিজের হাতে টমকে খুন করেছে গলা চেপে। অন্যদিকে ব্রায়ানও কিন্তু এখানে সাক্ষী দিয়েছিল যে ব্রায়ানকে সে ফোর্স করেছিল যে তুমি প্লিজ গলা চেপে ওকে খুন করে দাও, বাকিটা আমি দেখে নিব। তার মানে দাঁড়াচ্ছে যে সে নিজে করুক অথবা অন্যকে দিয়ে করাক, বাট জেডের মাথায় যে জিনিসটা ছিল টমকে গলা চেপেই হত্যা করা হবে। যখন জেডকে এই কোশ্চেনটা করা হয়, জেড যেটা বলে ওরা সবাই মিথ্যা কথা বলতেছে, আমি কাউকে অর্ডার দিই নাই টমকে গলা চেপে খুন করার জন্য, এবং আমি নিজেও টমকে গলা চেপে খুন করিনি। আমার পোস্টমর্টমে যে রিজনটা লেখা ছিল সেটা হচ্ছে টম পয়জনিংয়ের কারণে অ্যাকচুয়ালি মারা গেছে। অ্যাকচুয়ালি আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করার পর যেটা জানতে পেরেছি, যদি কেউ এক্সট্রিম লেভেলের তার বডিতে ওভারলোডেড অবস্থায় থাকে, এইসব মানুষকে বেশি গলা চাপ দিয়ে মারার প্রয়োজন হয় না। মানে অলরেডি ধরো কেউ চাপ, সে শ্বাস নিতে তার অনেক কষ্ট হচ্ছে, এখন তাকে যদি হালকা একটু যাতা দাও তাহলে তার শ্বাস এমনিতেই বন্ধ হয়ে যাবে। সো নর্মালি একটা ক্যান ওপেন করতেই মাত্র 12 কেজি প্রেশার আমাদেরকে দিতে হয়। সো এইরকম টাইপের রোগীকে খুন করার জন্য মাত্র 11 কেজির প্রেশারই প্রয়োজন, যে কারণে এরকম হালকা চাপেই এরকম রোগী যদি মারা যায়, এরকম হালকা চাপের প্রেশার কখনো তার বডির ভিতরে ছাপ পড়বে না, যে কারণে যদি টমকে গলা চাপ দিয়ে খুন করা হয় সেটার কোনো এভিডেন্স তার বডিতে নাই। সো পরবর্তীতে এই কেসের জন্য একটা জুরি বোর্ড বসানো হয় যারা অ্যাকচুয়ালি ডিসাইড করবেন যে জেড জ্যাংস অ্যাকচুয়ালি গিল্টি নাকি গিল্টি না। তো ওনারা অনেকক্ষণ বিবেচনা করে যেটা ডিসাইড করেন যে ইয়েস, জেড জ্যাংস অ্যাকচুয়ালি গিল্টি। তোমরা জাস্ট দেখবে যতক্ষণ পর্যন্ত রায় ঘোষণা হয় নাই, জেড খুবই কনফিডেন্সের সাথে নর্মালি বসেছিল। মানে ও তখন পর্যন্ত বিশ্বাস করতেছিল যে ও জেলে যাবে না, ও কিছু করে নাই, ওর সাথে কিছু হতে পারে না, কারণ ও তো টমকে খুন করেই নাই, কারণ পোস্টমর্টমে এই রিপোর্ট তো আসেই নাই যে ও টমকে গলা টিপে হত্যা করেছে। যেহেতু জুরি বোর্ড সবাই মিলে এটা ডিসাইড করেছে যে ও ফার্স্ট ডিগ্রি মার্ডারের আসামি, শুধুমাত্র এই কারণেই ওকে সাজা শোনানো হয়েছে। ও লিটারেলি এটা নিজের কানে শুনে বিশ্বাস করতে পারতেছে না। ও যখন শুনলো, ও পাশের মানুষকে জিজ্ঞাসা করতে থাকে যে মানে আমার কি তার মানে সাজা শোনানো হয়েছে, তার মানে কি আমি ফার্স্ট ডিগ্রি মার্ডারের আসামি, মানে ওরা কি বলতেছে, এটা কি হইতেছে। মানে ও যখন রিয়েলাইজ করতে পারছে যে অ্যাকচুয়ালি ওকে সাজা শোনানো হয়েছে, ওর মাথার কাজ করতেছে না, ওর পুরা ফেস একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো পরবর্তীতে 2023 সালের মার্চ মাসের 6 তারিখে জেড জ্যাংসকে যাবজ্জীবন কারাদণ্ডর সাজা শোনানো হয় উইথ পসিবিলিটিস অফ পার্লস আফটার 25 ইয়ার্স। এর মানে দাঁড়াচ্ছে 25 বছর পর সে অ্যাকচুয়ালি চান্স পাবে আপিল করার জন্য, যে সে যেন তার সাজাটা কমিয়ে আনতে পারে, অর যদি জাস্ট চায় তাকে যেন মাফ করে দেওয়া হয় 25 বছর পর। সো এই ছিল হচ্ছে জেড জ্যাংসের কাহিনী। এখন সে জেলেই রয়েছে, বাট এই গল্প থেকে আমাদের 2টা শিক্ষার জিনিস রয়েছে। একটা হচ্ছে আজকের এই স্টোরিটা তৈরি হতো না যদি কিনা জেডের মম জেনেট উল্টাপাল্টা মানুষকে বিয়ে না করে
তার সংসারে না নিয়ে আসতো, মানে এটা কিন্তু অনেক বড় বিষয়। কিছু কিছু মহিলা এই যে ড্যাং ড্যাং করে একটার পর একটা বিয়ে করতে থাকে, এক একটা মানুষকে বিয়ে করে তাদের জীবনে যে ওয়েলকাম জানায়, তারা একবারও চিন্তা করে না যে পুরুষটাকে যে সংসারে সে নিয়ে আসতেছে, এই লোকটা তার প্রতি আকর্ষিত হয়ে তার সংসারে আসতেছে, না তার ঘরে যে উঠতি বয়সী একটা মেয়ে আছে তার দিকে এই লোকটার নজর আছে। এই জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ। অনেকেই মানে এই জিনিসটা একদমই বুঝতে চায় না। একটা মেয়ে হিসাবে আমি এই জিনিসটা বলতে চাই, প্লিজ তোমরা অন্যভাবে নিও না। একটা মেয়ের নিজের বডি অনেক স্পেশাল, একটা ডিগনিটির জিনিস, ঠিক আছে? কখনোই একটা রিলেশনশিপ বাঁচাতে যে অথবা রিলেশনশিপের বন্ডিংটা স্ট্রং করতে যে আমি মনে করি না যে তার বয়ফ্রেন্ডকে একটা পিকচার পাঠানো উচিত। যদিও বা টম একজন পেডোফাইলার, হয়তোবা সে নিজে অনেক উল্টাপাল্টা টাইপের কাজ করত, যেহেতু সে নিজে নিজে অনেক কিছু করেছে, বাট এগুলো ছাড়াও কিন্তু তার কাছে আরও অনেক টাইপের পিকচার ছিল যেগুলো কিনা জেড তার বয়ফ্রেন্ডদেরকে সেন্ড করত। এরকম টাইপের ভুল কিন্তু অনেক মেয়েরাই করে থাকে। জেডের সাথে যা হয়েছে অবশ্যই সেটা খারাপ ছিল এবং তার জন্য অবশ্যই টমের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু যেটা কখনোই উচিত ছিল না আইন নিজের হাতে তুলে নেওয়া। তার উচিত ছিল টমকে আইনের হাতে তুলে দেওয়া। দেখো, জেডের কিন্তু চাইল্ডহুডটা সুন্দর কাটেনি, যে কারণে ছোটবেলা থেকে সে চেয়েছে তার ভাই ক্যাশের ছোটবেলাটা যেন সুন্দর কাটে, যে কারণে সে নিজের টাইমটা স্যাক্রিফাইস করে তার ছোট ভাইটাকে মানুষ করতে সাহায্য করেছে। আর বড় হওয়ার পর শুধুমাত্র রাগে ক্ষোভে জিদে একটা ডিসিশন নিয়ে তার পুরো লাইফটাই নষ্ট হয়ে গেল। এত কষ্ট করে সে যে পড়াশোনা করলো, নিজের একটা এম্পায়ার ক্রিয়েট করলো, এত বড় একটা মাল্টি-মিলিয়ন ডলারের একটা বিজনেস ক্রিয়েট করলো, এখন সে জেলে বসে আছে 25 বছর পর। এখন জেডকে যদি জাজ ক্ষমা করে দেয় তো সে রিলিজ হবে, এখন এতদিন যদি সে বেঁচে থাকে তো দেখা যাবে। তো এই ছিল হচ্ছে জেডের খুবই ফ্রাস্ট্রেটেড একটা স্টোরি। এখান থেকে আমাদের একটা জিনিস শেখার আছে, অবশ্যই অবশ্যই, সেটা হচ্ছে তাড়াহুড়োই আমাদের কখনো ডিসিশন নেওয়া উচিত না, আর অবশ্যই আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া উচিত না। এই ছিল আজকের 12 পাঁচাল। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।